বলছি কেমন তাই ক্যামেরা মনে হয় ঠিকঠাক আছে। জি হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? সব কিছু কি ঠিকঠাক আছে? একটু আপনার রেসপন্স করলে ভালো হয়। জি জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ক্লিয়ার, সব ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা তাহলে স্যার আপনার পরিচয়। আচ্ছা আমার পরিচয় এটা পরে বাবা। লেকচার আজকে কত, এটাই সব থেকে বড় পরিচয়। লেকচার হচ্ছে আজকে 11, এটাই বড় পরিচয় বাবা। এরপরে বলতেছি স্যার ফার্স্ট নাকি আমিও ফার্স্ট। ফার্স্ট লাস্ট বলে কোনো কথা নেই, ক্লাস হবে হচ্ছে 11 নম্বর। স্যার তো নতুন প্রত্যাশী। হ্যাঁ আচ্ছা আজকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাস হবে বাংলা হচ্ছে লেকচার 11। এখন সাউন্ড ঠিক আছে বাট ক্লিয়ার না, এটা হচ্ছে আপনার নেটের সমস্যা। এটা আপনার হচ্ছে নেটের সমস্যা। আমরা আজকে প্রথম স্যার আপনি কে? স্যার আপনি, আমি তো স্যার আপনি তো বললেন যে স্যার, যাই হোক। আচ্ছা আজকে লেকচার হচ্ছে 11 হবে। আচ্ছা আজকে লেকচার আলোচ্য বিষয়কে আমরা একটু দেখে নেই। আচ্ছা প্রথমেই দেওয়া আছে যে সুপ্রিয় শিক্ষার্থীরা ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের অনলাইন। আচ্ছা এটা পরে। আজকের আলোচনা বিষয় হচ্ছে গৃহ ছবি কারক ও বিভক্তি। আমরা শুরু করব কারক ও বিভক্তি দিয়ে। আজকের লেকচার আমাদের শুরু হবে কারক ও বিভক্তি দিয়ে। আপনারা কমেন্টে একটু বলে দেন যে বিভক্তি কাকে বলে, কারণ বিভক্তির সাথে আপনারা পরিচিত, কারণ 5 নম্বর লেকচারে পড়েছেন, আপনারা সমাসেও পড়েছেন। বিভক্তি কাকে বলে একটু বলে দেন। আমরা এখান থেকে শুরু করব আর কি। আজকে টপিক কোন? হ্যাঁ স্যার আপনি সেদিন পর আসলেন অথচ ছিলেন নাকি? প্লিজ একটু মানে বিভক্তি কাকে বলে একটু উত্তর দিয়ে সাহায্য করেন আর কি। বিভক্তি 7 প্রকার, এটা তো জানতে চান যে বিভক্তি কাকে বলে, এটা জানতে চাইছে বাবা। প্লিজ আপনার বিভক্তি কাকে বলে এটা একটু বলেন আর কি, তারপরে আমরা কারক কি সেটা শুরু করব। যাকে ভাগ করা যায় তাই বিভক্তি। হ্যাঁ ঠিকই আছে। সম্পর্ক সাধন, এক্স্যাক্টলি রবিউল ইসলাম তুহিন। আচ্ছা আমরা যদি এখানে লিখি মাথা হাত, আচ্ছা এটা কি কোনো বাক্য হয়েছে? বা এই দুইটা পদের মাঝে কোনো আসলে কোনো সম্পর্ক আছে কি না? নাই না। মাথায় হাত, এক্স্যাক্টলি যে আমরা যখন দেখলাম যে মাথা হাত, এটাতে আমাদের কোনো প্রকার কি হয়নি, কোনো বাক্য হয়নি, বা দুইটা পদের মাঝে কোনো প্রকার কি নেই, সম্পর্ক নেই। কিন্তু আমরা যদি এখানে অন্ত্যস্ত অ দেই, তাহলে দুইটা পদের মধ্যে একটা কি তৈরি হলো, সম্পর্ক তৈরি হলো। আর এটাকে আমরা আপাতত ধরে নেব একটা বর্ণ, কারণ শুধুমাত্র আমরা কি যোগ করেছি, অন্ত্যস্ত অ। আমরা যদি এখন লিখি এখানে কলম লেখ, এই দুইটা শব্দের মাঝে কোনো কানেক্টিভিটি নাই, কিছু নাই, যে খুবই একটা আর কি যে ঝামেলা আর কি, এরকম আর কি। অনেকদিন পর আপনার ক্লাস পেলাম, ঠিক আছে, অনেকদিন পরই, মানে কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা যদি এখানে লিখি দ্বারা, এখন দুইটা পদের মাঝে একটা কি সম্পর্ক হলো, কানেক্টিভিটি। আর এখানে যখন আমরা দ্বারা নিলাম, এই জিনিসটা অবশ্যই বর্ণ নয়, এটা হচ্ছে কি বর্ণ সমষ্টি। আমার লেখা একটু খারাপ, না বুঝতে পারলে বলবেন। তার মানে দেখতে পেলাম যখন আমরা এখানে একটা বর্ণ বসালাম, এখানে একটা কি বসালাম, বর্ণ সমষ্টি বসালাম, তখন পদগুলোর মাঝে একটা কি তৈরি হলো, সম্পর্ক তৈরি হলো। তাহলে আমরা বলতে পারি যে বর্ণ অথবা বর্ণ সমষ্টি বাক্যের একটা পদের সাথে আরেকটা পদের কি তৈরি করে, সম্পর্ক তৈরি করে, তাকেই বলে হচ্ছে কি বিভক্তি। বুঝতে পেরেছেন? তার মানে বিভক্তির কাজ হচ্ছে বাক্যের একটা পদের সাথে একটা পদের কি তৈরি করে, সম্পর্ক তৈরি করে। আর যদি একদম সহজ হিসাবে যদি বলা যায়, বিভক্তি কাজ করে ঘটকের কাজ করে আর কি। কারণ বিবাহ পূর্ব অবস্থায় স্বামী স্ত্রীর মাঝে কোনো সম্পর্ক থাকে না, কিন্তু বিবাহের পর তাদের মাঝে একটা কি তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়। কাজটা করে কে? ঘটক। তার মানে একটা পদের সাথে আর একটা পদের সম্পর্ক তৈরি করে, সেটা হচ্ছে কি বিভক্তি। সেটা বর্ণ হতে পারে, বর্ণ সমষ্টিও হতে পারে। এখন কষ্ট করে উত্তর দেন তো, বিভক্তি কত প্রকার, একটু প্লিজ উত্তর দেন দ্রুত, যে বিভক্তি কত প্রকার। বিভক্তি কত প্রকার? 7 প্রকার। 7 প্রকার, মাশাআল্লাহ 7 প্রকার। 2 প্রকার কে বলেছেন? 7 প্রকার না, এটা আচ্ছা আচ্ছা হয়েছে, এত উত্তর দরকার নেই বাবা। বিভক্তি হচ্ছে 2 প্রকার। বিভক্তি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে
নাম বিভক্তি, আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। বুঝতে পেরেছেন? আপনারা এই যে নাম বিভক্তিটা হচ্ছে 7 প্রকার আর কি, ক্রিয়া বিভক্তির কোনো প্রকারভেদ নাই। এটাকে আবার তির্যক বিভক্তিও বলা হয়, শব্দ বিভক্তিও বলে। তার মানে বিভক্তি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে নাম বিভক্তি, একটা হচ্ছে কি ক্রিয়া বিভক্তি। সুতরাং আপনারা যারা 7 প্রকার বলতেছেন সেটা হচ্ছে নাম বিভক্তির প্রকারভেদ 7, কিন্তু মূলত বিভক্তি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, একটা হচ্ছে নাম বিভক্তি। এই পর্যন্ত তো ক্লিয়ার নাকি? এই পর্যন্ত তো ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমরা একটু স্লাইডে যাই। তারপরে আচ্ছা, ওই যে 7 প্রকার বিভক্তি, এইটা তো আপনারা জানেন যে যে বিভক্তি 7 প্রকার, এটা তো জানেন। আসসালামু আলাইকুম স্যার, স্যার আমাকে চিনতে পারছেন? নাইমুল ইসলাম, ফার্মগেট কর্নার পেপার। জি জি জি। আচ্ছা, আপনারা এই 7 প্রকারটা চিনেন নাকি সেটাকে বলেন, যে বিভক্তি যে 7 প্রকার, এই 7 প্রকারের সাথে কি আপনারা পরিচয় নাকি? মানে এই 7টা কিন্তু আপনাদের চিনতে হবে আর কি, যে ওই 2 প্রকার বলতে পারেন ও ঝামেলা শেষ, কিন্তু এই 7 প্রকার কিন্তু চিনতে হবে। এই 7 প্রকার না ছিল তৎপুরুষ সমাসে পারবেন না, আপনার হচ্ছে কারো কাছে ঝামেলা পাবেন না। দেখেন এই 7 প্রকারের মাঝে এই যে তৃতীয়া আর পঞ্চমী, এইগুলো হচ্ছে সাধু ভাষার। এগুলো হচ্ছে কোন ভাষার? সাধু ভাষার। বুঝতে পারছেন যে এই বিভক্তিগুলো যে 7 প্রকার আছে, এগুলোর ভিতরে তৃতীয়া আর পঞ্চমীগুলোকে মূলত হচ্ছে সাধু ভাষার বিভক্তি বলে। কোন ভাষার? সাধু ভাষার। আচ্ছা, তাহলে এখন আমরা বিভক্তি কি চিনলাম, আর বিভক্তির প্রকৃতি প্রত্যয় তো আপনারা জানেন যে বিগত ক্লাসের স্যার নাম বিভক্তির অপর 2টার নামকে, হ্যাঁ নাম বিভক্তি হচ্ছে শব্দ বিভক্তি, আর হচ্ছে তির্যক বিভক্তি, আর অথবা নাম বিভক্তি, 3টা হচ্ছে একই জিনিস। ঈশ্বর জান। আচ্ছা, এখন বিভক্তি তো চিনলাম, এখন কারক কাকে বলে? কারকের প্রকৃতি প্রত্যয় সহ এখানে দেওয়া আছে। বিগত ক্লাসে আপনাদের প্রকৃতি প্রত্যয় গেছে, সুতরাং আপনারা পারবেন। কারক বলতে বলছে এই শব্দটির অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে, সেটাই আর কি। আচ্ছা, ওটা আলাপ পরে। আমরা একটু সংজ্ঞাতে আসি, যে বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্বন্ধ বা সম্পর্ক আর কি, সেটাকেই বলে কি? কারক বলে। মনে রাখতে হবে ক্রিয়াপদের সাথে সম্পর্ক হলে কারক হয়, তাই ক্রিয়াপদের কি হয় না? কারক হয় না। এই জায়গাটা একটু দেখেন, যে কারণ ক্রিয়াপদের কি হয় না? কারক হয় না, কারণ ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক সেটাকেই কি বলে? কারক। আমরা এখন বোর্ডে যাই, এখানে একটু মুছে দেই। আচ্ছা ভাই, এসিটা একটু দিন। আচ্ছা, আমরা যদি এখানে লিখি যে সরি, আরিফ বই পড়ছে, বাক্যে ক্রিয়া কোনটা? অবশ্যই পড়ছে, যেহেতু ক্লাস বোঝাচ্ছে যে পড়ছে, এটাই আর কি। তার মানে ক্রিয়া তো পড়ছে, এই বিষয়ে কোনো আমাদের সন্দেহ নেই। তার মানে আমরা যদি এটা নিচে আন্ডারলাইন করি, তার মানে বোঝাচ্ছে যে আরিফের সাথে ক্রিয়াপদের একটা কি করে নির্দেশ করা হচ্ছে, সম্পর্ক তৈরি করা হচ্ছে, এই জিনিসটা আর কি কারক। যদি আমরা এটা মুছে দেই, দিয়ে মনে করেন যে আরিফ চলে গেছে, আরিফের অবস্থা তো মানে খুবই খারাপ হয়ে গেছে চলে যাওয়ার পরে, আমরা যদি এখানে লিখি যে তার মানে বইয়ের নিচে আন্ডারলাইন করা আছে, তার মানে কি ক্রিয়াপদের সাথে এটা আমাদের কি নির্দেশ করা হচ্ছে? সম্পর্ক নির্দেশ করা হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে কি আমাদের কারক, অর্থাৎ ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক সেটা হচ্ছে কি কারক। আমরা আজকে কারক শুরু করব আপনার অধিকরণ কারক দিয়ে। কোন কারক দিয়ে? অধিকরণ কারক দিয়ে সবার আগে আমরা শুরু করব। আচ্ছা আচ্ছা, কারক 6 প্রকার, এগুলো হচ্ছে আমরা দেখব। আমরা কারক 6 প্রকারের মাঝে সর্বপ্রথম শুরু করব হচ্ছে অধিকরণ কারক। কোন কারক? অধিকরণ। একদম 6 নাম্বার থেকেই শুরু করবো হচ্ছে অধিকরণ কারক। আচ্ছা আচ্ছা, অধিকরণ কারক। আচ্ছা প্লিজ আপনারা একটু, আমরা শুরু করবো হচ্ছে অধিকরণ কারক দিয়ে। আচ্ছা, আমার লেখা যদি উল্টো ভাবে, আমার লেখা যদি বোঝা না যায় বলবেন। আমরা শুরু করবো হচ্ছে অধিকরণ কারক দিয়ে আর কি, যে এইটুকু তো আচ্ছা বুঝি, ঠিক আছে। না বুঝতে পারলে বলবেন, না বুঝতে পারলে আপনাদের লস, আমার তো কোনো লস নাই, কারণ আমি যেটা লিখতেছি ওটাতে আমি বুঝে লিখতেছি আর কি। আচ্ছা, অধিকরণ কারক আমরা দেখব যে অধিকরণ কারক 3টা বিষয় বুঝালে। সময়, আমরা আগে আলোচনা করি, পরে আমরা অবশ্যই স্লাইড দেখবো, প্র্যাকটিস দেবো ইনশাল্লাহ। সময়, স্থান
বিষয়। এই তিনটা জিনিস বুঝালে সবসময় অধিকরণ হয়। স্যার একটু বড় করা যায় স্লাইডে তো আমরা বোর্ডে আসি, বোঝা যায় না কি, লেখা বোঝা যাচ্ছে না? না স্যার, মানে এটাতে লেখা বোঝা যাচ্ছে না? বোঝা আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, আমার যতদূর ধারণা যে বোঝা যাবে, যাদের বোঝা যাচ্ছে না তাদের নেটের সমস্যা, ঘোলা ঘোলা লাগছে, ঘোলা ঘোলা লাগার কারণে তাদের নেটের সমস্যা। আচ্ছা, এটা কি ক্লিয়ার দেখা যায়? এটা কি ক্লিয়ার দেখা যায়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে, আচ্ছা এখানে লিখি, তারপরে যদি আপনাদের আচ্ছা এবার কি বোঝা যায়? সাদা কালার স্যার ভালো আছে। আচ্ছা আচ্ছা, এখানে বললাম কি সময়, স্থান, বিষয়, এই তিনটা। স্যার একটু বড় করে স্যার মুখে বলে দিচ্ছেন তো অত লেখা বোঝা যায়? এই না না, তার মানে তিনটা বিষয় বুঝালে অধিকরণ কারক হবে। একটা হচ্ছে সময়, একটা হচ্ছে স্থান, একটা হচ্ছে কি বিষয়। সময় বলতে আমরা বুঝবো হচ্ছে দিনের যে কোনো মুহূর্তকে সময় নির্দেশ করতে পারে, দিনের যে কোনো মুহূর্ত, সকাল, প্রভাত, দুপুর, সন্ধ্যা, রাত, যে কোনো সময়। আবার মনে করেন যে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, পক্ষ, মাস, বছর, শতাব্দী, এগুলো আমার কি নির্দেশ করে? সময় নির্দেশ করে। যে কোনো দিনের নাম সময় নির্দেশ করে, যে কোনো তারিখ আমার সময় নির্দেশ করে, যে কোনো সাল আমার সময় নির্দেশ করে, যে কোনো রীতিও আমার কি নির্দেশ করে? সময় নির্দেশ করে। আচ্ছা এক্সাম্পল দেন একটা, অবশ্যই আমরা এক্সাম্পল দেবো, আগে আমি কথাটা শেষ করি তারপরে দেবো আর কি। যে সময় বলতে আমরা দিনের যে কোনো মুহূর্ত হতে পারে, সময়, সেকেন্ড, ঘন্টা, দিন, এগুলো সময় হতে পারে, মানে যে কোনো আর কি। স্থান বোঝাচ্ছে কি, স্থান বুঝালে সেটাকে হতে পারে অধিকরণ কারক। আর বিষয় বলতে বোঝাচ্ছে যে কোনো বিষয়ের উপর যদি কারো দক্ষতা অদক্ষতা বোঝায়, সেটাই আমাদের হবে কি বিষয়। অর্থাৎ একটা বিষয়ের উপর যদি আমরা যদি এখান থেকে একটা নাম নেই, যে আফ্রিদি, যে আফ্রিদি অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো, তার মানে কি অঙ্কের উপরে আফ্রিদির একটা হচ্ছে কি দুর্বলতা বা অদক্ষতা পাচ্ছে। আবার যদি বলে আফ্রিদি ব্যাকরণে ভালো, তার মানে এই বিষয়ে কি আফ্রিদির ব্যাকরণের উপর একটা কি বোঝাচ্ছে? দক্ষতা বোঝাচ্ছে। এই যে যার উপরে দক্ষতা এবং অদক্ষতা বোঝায়, এটাকেই কি বোঝায় হচ্ছে কি আপনার হচ্ছে অধিকরণ কারক। এই জিনিসটা হচ্ছে কি বিষয়। এখন স্থান বলতে আমরা ভাববো আধার, স্থান বলতে বলবো কি আধার, আর সময় বলতে আমরা বুঝবো কি কাল। আচ্ছা এখন আমরা একটু স্লাইডে যাই আর কি, একটু স্লাইডে যাবো আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, ক্রিয়া সম্পাদনের কাল, সময় বা আধার স্থানকে কি বলে? অধিকরণ কারক। দেখেন আমরা যদি এখন দেখি এখানে যে পুকুরে, সরি কালারটা চেঞ্জ করে নেই, পুকুরে মাছ আছে, কোথায় মাছ আছে? পুকুরে। অবশ্যই কি নির্দেশ করতেছে? একটা স্থান নির্দেশ করতেছে। তাই এটা হবে আমার কোন কারক? অধিকরণ কারক। আমি যদি বলি যে মাথায় চুল আছে, তার মানে আমরা যদি মাথার নিচে যদি আন্ডারলাইন করা হয়, এই মাথায় কি নির্দেশ করতেছে? একটা স্থান নির্দেশ করতেছে। তার মানে এই মাথায়টা হবে আমার কোন কারক? অধিকরণ কারক। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে, তার মানে কি একটা দিনের নাম বোঝাচ্ছে, অর্থাৎ কি বোঝাচ্ছে? সময়কে। তার মানে এটাও হবে আমার কি? অধিকরণ কারক। এরপর দেখেন স্থান, কাল বা বিষয় বুঝালে আমার কোন কারক হয়? অধিকরণ কারক। যেমন দেখেন আকাশ মেঘে ঢাকা, আচ্ছা স্থান বোঝাচ্ছে। যৌবনী উৎকৃষ্ট সময়, একটা কি সময় বোঝাচ্ছে। ছেলেটি কি অঙ্কে কাঁচা, এই যে একটা বিষয় বলতে বোঝাবে যে একটা বিষয়ের উপর দক্ষতা অদক্ষতা, সেটা হচ্ছে কি? আচ্ছা হাসিনা আপা ভারতে আছে, হ্যাঁ ভারতটা তখন হচ্ছে আপনার কোন কারক? অধিকরণ কারক। বুঝতে পেরেছেন? কারণ স্থান নির্দেশ করতেছে। আর হাসিনা আপা হচ্ছে আপা না স্বৈর শাসক আর কি, আপনার আপাও হতে পারে। এই যে অঙ্কে বাবা, এই বানানটা একটু হচ্ছে আর কি দেখেন, তার মানে কি এখানে বোঝাচ্ছে স্থান, এখানে বোঝাচ্ছে যে সময়, আর এখানে বোঝাচ্ছে একটা বিষয়। অর্থাৎ কোনো বিষয়ের উপর দক্ষতা অদক্ষতা বোঝানোটাই হচ্ছে আমাদের হচ্ছে কি? অধিকরণ কারক। তার মানে এই বিষয়ে সিলেটির কি একটা অদক্ষতা বোঝাচ্ছে, এই জিনিসটা হচ্ছে কি আমাদের অধিকরণ কারক। তার মানে আমরা বুঝতে পারলাম যে স্থান, সময় এবং বিষয়, এই তিনটা বোঝালে হয় কি? হচ্ছে অধিকরণ কারক।
আমি যদি আবার একটু এই বোর্ডে যাই, লিখা বুঝতে না পারলে জানাবেন, লিখা না বুঝতে পারলে জানাবেন। আচ্ছা, স্থান, আমরা এখানে লিখলাম কি স্থান, এটা কি বোঝা যাচ্ছে? স্যার কালো নিয়েন না, লাল বা নীল নেন। আচ্ছা, ধন্যবাদ আপনাদের বলে দেওয়ার জন্য। আচ্ছা, লালটা কি বোঝা যায়? হলুদও নিচ্ছে, আপনারা যেটা বলবেন সেটাই নেব, কিন্তু বুঝতে হবে, মানে সহজ হিসাব, বুঝতে পেরেছেন? যে কোনো কালার আমরা নিতে প্রস্তুত, কিন্তু আপনাদের জিনিসটা দেখা, হলুদটা কি দেখা যায়? ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, না স্যার, কেউ বলেন জি, কেউ বলেন না, এখন কোনটাই যাব বলেন তো? মাঝখানে তো থাকার যায় না। স্থান, স্থানে যদি আমরা আলোচনা করি একটা বিষয়, ঐকদেশিক। কি দেশিক? ঐকদেশিক। আরেকটা বিষয় যদি আমরা আলোচনা করি, অভিভাবক। আচ্ছা, দেখেন, স্থান বুঝালে আমাদের অধিকরণ কারক হয়, সেই স্থানের ভিতরে আমরা দুইটা জিনিস নিয়েছি, যে একটা হচ্ছে ঐকদেশিক, একটা হচ্ছে অভিভাবক। অভিভাবক ঐকদেশিকটা মনে করেন যে একটা স্থানের, মনে করেন যে এটা আমাদের একটা পুকুর, এই স্থানের যে কোনো জায়গায় ক্রিয়াটা সংগঠিত হলে বা যে কোনো জায়গা নির্দেশ করলে হবে আমাদের হবে কি ঐকদেশিক। এখন যদি বলা হয় পুকুরে মাছ আছে, পুকুরের আমার এখানেও মাছ থাকতে পারে, এখানে এখানে যে কোনো জায়গায় মাছটা থাকতে পারে, এই জিনিসটা হচ্ছে কি ঐকদেশিক। মানে একটা জায়গার, মানে যে কোনো জায়গাতে আমার জিনিসটা কি থাকতে পারে। যদি বলা হয় পুকুরে মাছ আছে, তার মানে পুকুরের আমার যে কোনো জায়গায় কি থাকতে পারে, মাছ থাকতে পারে। তার মানে আমরা যদি ধরে নিই এটা একটা বন, যদি বলা হয় বনে বাঘ আছে, বনের আমার এই জায়গাতেও বাঘ থাকতে পারে, এই জায়গাতেও বাঘ থাকতে পারে, এই জায়গাতেও, অর্থাৎ একটা স্থানের যে কোনো জায়গায় যদি আমার বস্তুটা বা আবার যেটাকে চাচ্ছে সেটা যদি থাকে, সেটা হবে কি ঐকদেশিক। আর অভিভাবক, অভিভাবকটা হচ্ছে সম্পূর্ণ জায়গা জুড়ে থাকবে আর কি, সম্পূর্ণ জায়গা জুড়ে থাকবে। স্যার আপনার ইচ্ছায় নেন সবার, আচ্ছা ঠিক আছে, মানে অভিভাবকটা হচ্ছে সম্পূর্ণ জায়গা জুড়ে। আবার এটাকে ধরলাম আমরা কি পুকুর। এখন যদি বলা হয় পুকুরে পানি আছে, যেমন পুকুরের এই জায়গাতেও মাছ থাকতে পারে, এই জায়গাতেও, পানি কিন্তু পুকুরের কি সম্পূর্ণ জায়গাতে থাকে। আবার যদি বলে পুকুরে কাদা আছে, কাদাটা কিন্তু পুকুরের সম্পূর্ণ জায়গা জুড়ে কি করতে পারে, থাকতে পারে। এই জিনিসটা কেবল হচ্ছে অভিভাবক। মানে ঐকদেশিক জিনিসটা হচ্ছে আমার স্থানের যে কোনো এক জায়গায় হবে, সম্পূর্ণটা ভরাট হবে না। আর অভিভাবক বললে সম্পূর্ণটা জায়গায় মিল হবে। যেমন একজন উদাহরণ দিচ্ছে, যেমন তিলে তৈল আছে, তার মানে তিলের এটা অবশ্যই কি হবে, অভিভাবক, কারণ তিলের সম্পূর্ণ জায়গাটায় আমার কি আছে, তৈলটা থাকে, তাই এই জিনিসটা হবে কি অভিভাবক। অর্থাৎ স্থানের যে কোনো এক জায়গায় থাকলে হবে কি ঐকদেশিক, আর সম্পূর্ণ জায়গা মিলে যদি থাকে তাহলে হবে আমার কি অভিভাবক। নির্দিষ্ট সীমার মধ্যে হলে ঐকদেশিক না, বিষয়টা এরকম না যে একটা নির্দিষ্ট সীমার, মানে নদীতে, আচ্ছা যে স্থানটা নির্দেশ করবে ওই স্থানে যে কোনো এক জায়গায় থাকলেই হবে। যে বনে বাঘ আছে, বনের যে কোনো জায়গায় বাঘ থাকতে পারে, সম্পূর্ণ বন কিন্তু বাঘ থাকতে পারে না। যেমন পুকুরে মাছ আছে, এর অর্থ পুকুরের সব জায়গায় কিন্তু মাছ থাকতে পারে না, পুকুরের সব জায়গায় মাছ থাকা পসিবল না। কিন্তু যদি বলা হয় অভিভাবকের ক্ষেত্রে, পুকুরে পানি আছে, পুকুরের সব জায়গায় কি থাকে, পানি থাকে। পুকুরে কাদা আছে, পুকুরের সব জায়গাতেই কি থাকে, কাদা থাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঘাটে নৌকাপথ আছে, এটা আমি এখনো এত দূর যাইনি। আচ্ছা, মাথায় চুল আছে, কি হবে স্যার? মাথায় চুল আছে। এখন যদি আপনার মাথা যদি ভালো হয়, যে আপনার মাথা সম্পূর্ণ জায়গায় চুল আছে, তাহলে এটা হবে কি অভিভাবক। আর আমার মতো যদি মাথা হয় যে এই জায়গায় ফাঁকা, এই জায়গায় ফাঁকা, তখন সেটা হবে কি ঐকদেশিক, কারণ মাথার সম্পূর্ণ জায়গায় চুল নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। এখন আচ্ছা, আবার আমরা একটু আচ্ছা, এখন দেখেন অধিকরণ কারক। দেখেন আমি ঢাকা যাব, আর আরেকটা বিষয় মনে রাখবেন যে অধিকরণ কারকে প্লাস সম্পর্ক নির্দেশ করে। সব সময় কি সম্পর্ক? প্লাস সম্পর্ক নির্দেশ করে। আমি ঢাকা যাব, স্থান নির্দেশ করতেছে, আর এটার সাথে কোনো প্রকার কি যুক্ত নেই, বিভক্তি যুক্ত নেই, তাই এটা হবে কি অধিকরণে শূন্য। নরকে যাও, স্থান নির্দেশ করতেছে, এখানে একটা কি কে বিভক্তি, তার মানে অধিকরণে কোন বিভক্তি হবে? দ্বিতীয়া। খিলি পান দিয়ে ওষুধ খাবে, অধিকরণে তৃতীয়া। খিলি পান দিয়ে, এটা একটু ক্লিয়ার করি, এর অর্থ হচ্ছে খিলি পানের ভিতরে ওষুধ রেখে যেটাকে খাওয়ানো হয়, তার মানে কি ওষুধ রাখার স্থানটা হচ্ছে কি খিলি পান, তাই হচ্ছে অধিকরণে কি হচ্ছে কি তৃতীয়া। বাড়ি থেকে নদী দেখা যায়, মানে নদী দেখার স্থান বোঝাচ্ছে কোথায়, বাড়ি। সন্ধ্যায় কি আসে, সন্ধ্যার সময় আসো, এটা একটা কি সময় নির্দেশ করতেছে। এ বাড়িতে কেউ নেই, স্থান নির্দেশ করতেছে। বসন্তে কুকিল্লাকে সময় নির্দেশ করতেছে, তাই সব করা হবে কি আচ্ছা
অধিকরণ। বৈষয়িক, আচ্ছা বৈষয়িক হবে না এটা বাদ দিলেন কেন? বৈষয়িক তো আগেই বলেছি যে কোনো বিষয়ের উপর দক্ষতা অদক্ষতা বুঝালেই সেটা হবে কি বৈষয়িক। যেমন আপনার নাম দিয়ে, আপনার তো নাম দেখা যাচ্ছে না, কই গেলেন আপনি? যে প্রীতম, প্রীতম নত্যবিধান, নত্যবিধানে দক্ষ, এই যে নত্যবিধান, এই জিনিসটা হবে আমার কি অধিকরণ কারক। যদি লেখা হয় প্রীতম পদার্থে দুর্বল, তার মানে দেখেন এই যে যে বৈষয়িক বলতে বোঝায় কোনো বিষয়ের উপর দক্ষতা অদক্ষতা বুঝালে সেটা হবে কি বৈষয়িক, আর তখন সেটা কোন কারক হবে? অধিকরণ। এখন নত্ব বিধানে ভালো বা নত্ব বিধানে দক্ষ, তার মানে কি প্রীতমের নত্ব বিধানের উপর দক্ষতা বা পারদর্শিতা বোঝাচ্ছে। আবার যদি প্রীতম পদার্থে দুর্বল, তার মানে এই বিষয়ে তার কি বোঝাচ্ছে? অদক্ষতা। অর্থাৎ যে বিষয়ের উপর দক্ষতা অদক্ষতা সরি যে বিষয়ের উপর দক্ষতা এবং অদক্ষতা বুঝাবে সেটাই হচ্ছে আমার হচ্ছে কি হবে যে বৈষয়িক। বুঝতে পেরেছেন এবার? আচ্ছা, প্রীতম কোন কারক? এটা প্রীতম তো ডাইরেক্ট কোনো কারক হবে না বাবা। প্রীতম যদি প্রীতম বই পড়ে তখন প্রীতম কর্তৃকারক আর কি। আর যদি মনে করেন যে প্রীতমকে আমি ধাক্কা দিলাম তখন প্রীতমটা হয়ে যায় কর্মকারক। মানে এটা প্রীতম চাইলে কারকত ফেলাইতে পারেন, প্রীতমকে কোনো একটা কাজ করতে হবে। প্রীতম কোন কারক বলতে হবে না, প্রীতমের সাথে ক্রিয়ার তো কোনো সম্পর্ক আপনি নির্দেশ করেননি। আচ্ছা আচ্ছা, অধিকরণ কারক তিন প্রকার। ওই যেটা বললাম যে কালাধিকরণ মানে কি সময় নির্দেশ করলে বা সেটাকে বলে কি কালাধিকরণ। তার মানে কি বসন্তে ফুল ফোটে, সকালে সূর্য ওঠে, তার মানে সময় নির্দেশ করলে সেটা হবে কি কালাধিকরণ। আচ্ছা, ভাবাদিকরণ। এই ভাবাদিকরণ একটা বিষয় আপনারা, ভাবাদিকরণ বিষয়টা হচ্ছে, কাছে তো খাতা আছে নাকি? সবার কাছে তো খাতা আছে। আমি বিষয়টা একটু সহজ করে দেই। নোপ নাইতে ফাইমে নাই কেনতে কি জি আছে, দক্ষতা এবং অদক্ষতা বৈষয়িক, হ্যাঁ আছে। শোনেন, যাদের কাছে খাতা আছে ভালো, যাদের কাছে খাতা নেই তাদের কাছে আরো ভালো, কারণ খাতা না থাকার দায়িত্ব তো আমরা নিতে পারবো না, ওই দায়িত্ব তো আপনাকে নিতে হবে। আপনি লেখেন যে একটা কাজ ঘটলে অবশ্যই আমার আরেকটা কাজ ঘটবে। প্লিজ একটু লেখেন কষ্ট করে, যে একটা কাজ হলে অবশ্যই আমার আরেকটা কাজ ঘটবে, মানে 100% ঘটবে আর কি। যে একটা কাজ হলে আমার অবশ্যই আরেকটা কাজ ঘটবে, তখনই আমাদের হবে কি ভাবাদিকরণ। কারণ এখানে যেটা যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য কোনো ক্রিয়ার কোনো রূপের ভাবের, এটা একটু কঠিন লাগতেছে আমার কাছে আর কি, যে এই জন্য আমি ওটা বললাম যে একটা কাজ হলে অবশ্যই আমার একটা কাজ হবে। এটা লিখেছেন? আচ্ছা দেখেন, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। আপনারা বলেন তো সূর্যোদয় মানে কি? সূর্য উঠলে অন্ধকার থাকে না চলে যায়? অবশ্যই সূর্য উঠলে আমাদের কি অন্ধকারটা কি হয়ে যায়? চলে যায়। তার মানে আমার এই কাজ ঘটলে এই কাজ অবশ্যই আমার কি 100% হতে বাধ্য। আচ্ছা, এখন আমি যদি লিখি তাপে বরফ গলিত হয়, যে এটা ইউনিভার্সাল ট্রুথ ভাই। আপনি যদি তাপ দেন বরফ অবশ্যই গলে যাবে, কিন্তু আপনার তাপমাত্রা যদি বেশি দেন বরফ দ্রুত গলবে, আর তাপমাত্রা যদি ধীরে দেন বরফটা আমার ধীরে ধীরে গলে যাবে। অর্থাৎ তাপমাত্রার উপর, তার মানে এই কাজটা কি আমার অবশ্যই হবে, যে তাপে বরফ গলিত, তাপ দিলে অবশ্যই বরফটা আমার কি হবে? গলিত হবে। তার মানে এই জিনিসটার কারণে আমার এই জিনিসটা কি হচ্ছে, তার মানে একটা হলে আরেকটা অবশ্যই ঘটবে। তার মানে এই জিনিসটা হচ্ছে আমার কোন কারক? ভাবাদিকরণ। কান্নায় শোক মন্দীভূত হয়। মন্দীভূত মানে হচ্ছে কি কমে যাওয়া। যেমন আপনি খুবই একটা, আচ্ছা এর মধ্যে কারক কোনটা? কারক কোনটা আমি বলে দিচ্ছি, কারক হচ্ছে কোনটা আমি বলে দিচ্ছি, কিন্তু আমার কথাটা আগে বুঝেন। আগে গাছে চড়তে হবে, তারপরে পাকা কাঁঠালটা পাততে হবে। আগে পাকা কাঁঠাল আপনি বাড়ির থেকে পাততে পারবেন না, একটু সময় দিতে হবে। দেখেন, কান্নায় শোক মন্দীভূত হয়। এখন কথা হচ্ছে মন্দীভূত মানে কমে যাওয়া। আপনার জীবনে যে খুব বড় আঘাত আসে, আপনি কান্না করলে যতটা শোকে ছিলেন তার থেকে শোকে একটু হলেও কি কমে। তার মানে একটা কাজ হলে আমার অবশ্যই আরেকটা কাজ হয়। এখন বুঝাচ্ছে যে কারো চিরন্তন সত্য, হ্যাঁ চিরন্তন সত্য বুঝালেও ভাবাদিকরণ বাবা। আর যেগুলা বলতেছি এগুলো হচ্ছে চিরন্তন সত্যই, ঠিক আছে? এখন দেখেন যে সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, অবশ্যই কারক হবে আমার এটা। কান্নায় শোক মন্দ কারক এটা, তাপে বরফ গলিত হবে। এখন দেখেন তো এখানে কোন বিভক্তি যুক্ত আছে, এখানে কোন বিভক্তি, এখানে কোন বিভক্তি, এই তিনটাতে আমার সপ্তমী বিভক্তি আছে। এই বিষয়ে কি আপনাদের কোনো সন্দেহ আছে এই সপ্তমী বিভক্তি ছাড়া অন্য কোনো বিভক্তি আছে? এই বিষয়ে কি কোনো সন্দেহ আছে? তার মানে আচ্ছা মানুষ মরণশীল, আর ঠিক আছে এই যুদ্ধ করে আপনারা আগান আর কি, আমি আসি তো। আচ্ছা, তার মানে আমি যেটা বলে দিচ্ছি ওটা মনে রাখেন, যে একটা কাজ হলে আমার আরেকটা কাজ অবশ্যই হবে। যেমন হচ্ছে সূর্য উঠলে অন্ধকার দূর হয়ে যায়, কান্না করলে শোক কমে যায়,
তাপ দিলে বরফ গলে যায়, তার মানে একটা হলে আমার অবশ্যই আর একটা হচ্ছে। আচ্ছা, ঢাবিতে চান্স পেলে দুঃখ দূরীভূত হবে। আচ্ছা এমন, ঠিক আছে আপনার, আচ্ছা আহা, বিষয়টা আমি যেভাবে বলতেছি ওইভাবে থাকেন, যে একটা করলে আরেকটা হবে। যেমন এই তিনটা উদাহরণ দেখলাম, যে তিনটাতে একটা করলে অবশ্যই কি আমার আরেকটা হচ্ছে। আর এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে প্রত্যেক জায়গায় আমার কি হচ্ছে, যে সপ্তমী বিভক্তিযুক্ত আছে। তার মানে আমার যদি একটা কাজ হলে যদি আরেকটা কাজ হয়, তাহলে সেটাকে বলে ভাবাদিকরণ। আর ভাবাদিকরণের সবসময় সপ্তমী বিভক্তি থাকে, তাই এটাকে বলা হয় কি ভাবে সপ্তমী। এখন কি বিষয় বুঝতে পেরেছেন? এখন কি বুঝতে পারছেন যে ভাবাদিকরণকে ভাবে সপ্তমী কেন বলা হয়? যে ভাবাদিকরণের সবসময় সপ্তমী বিভক্তিযুক্ত থাকে তাই। আচ্ছা, এদের জয়েন্ট সংখ্যা কত ভাই? 127। আচ্ছা আচ্ছা, আদারিকরণ বলতে কি বোঝাচ্ছে? ওই স্থান, যে দেখেন তিলে মানে সম্পূর্ণ জায়গায় থাকলে সেটাকে বলে অভিভাবক। আচ্ছা, আগে বলে দিয়েছি। আর বৈষয়িক বলতে বোঝাচ্ছি কোনো বিষয়ের উপর দক্ষতা অদক্ষতা বোঝালে, এই যে যেমন এগুলো আগে বলে দিয়েছি, যে আমাদের সেনারা সাহসে দুর্জয়, এই বিষয়ে তাদের কি বোঝাচ্ছে? দক্ষতা। যুদ্ধে অপরাজয়, এটাও আমার বৈষয়িক বোঝাচ্ছে, মানে কিসে অপরাজয়, তার মানে মানে হচ্ছে আমাদের সৈন্যদের একটা কি বোঝাচ্ছে? দক্ষতা কিসে বোঝাচ্ছে? যুদ্ধে। এই জিনিসটা আমার কোন কারক হবে? অধিকরণ কারক হবে। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আর আমি অধিকরণ কারকে বলেছিলাম প্রচুর নেট সমস্যা। আচ্ছা, আর আমি বলেছিলাম যে অধিকরণ ক্লাসে একটা মানে প্লাস মানে যোগ সম্পর্ক থাকবে, এটা একটু মাথায় রাখবেন। না যাদের কাছে হচ্ছে খাতা আছে ওখানে অধিকরণ কারকের ওখানে প্লাস চিহ্ন দিয়ে রাখবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার, আজকে নেটের সমস্যা, সব ঘোলা, বিভক্তি বুঝি নাই। জুয়েল মিয়া, বিভক্তি তো আমরা অভিভাবকটা আবার বলেন। অভিভাবকটা বিষয়টা হচ্ছে যে যে এইরকম, যে একটা বস্তু সম্পূর্ণ জায়গা জুড়ে থাকবে, একটা বস্তু সম্পূর্ণ জায়গা জুড়ে থাকলে হবে কি অভিভাবক। যেমন দেখেন তিলে তৈল আছে, তার মানে তিলের সম্পূর্ণ অংশ মিলে কি থাকে? তৈল থাকে। পুকুরে পানি আছে, সম্পূর্ণ জায়গা, নদীতে পানি আছে, সরি, সম্পূর্ণ জায়গা জুড়ে কি থাকে? পানি থাকে। অর্থাৎ একটা সম্পূর্ণ জায়গা জুড়ে যদি কোনো বস্তু থাকে সেটা হলো অভিভাবক। আর যে কোনো স্থানের নির্দিষ্ট কোনো জায়গা বা যে কোনো জায়গায় যদি যদি আমার থাকে ঐকদেশিক, মানে সম্পূর্ণ জায়গা জুড়ে না। আমরা আগের একটু উদাহরণে যাই। আচ্ছা, কালাদিকরণ, অভিভাবক, আধারিকরণ। আচ্ছা, এটাতে বোঝায়। এখন যদি কি যে নদীতে নৌকা আছে মনে করেন, সরি এটা কাটা দিয়ে মাছ লেখাই ভালো। আচ্ছা, নদীর কি সব জায়গায় কি মাছ থাকা সম্ভব না? অর্থাৎ এই জিনিসটা হচ্ছে কি ঐকদেশিক। অর্থাৎ একটা স্থানের যে কোনো জায়গায় যদি আমার কোনো কিছু থাকে সেটা হচ্ছে ঐকদেশিক, আর সম্পূর্ণ অংশ মিলে থাকলে সেটা হচ্ছে কি অভিভাবক। আর ঘাটে নৌকা আছে, এটাও ঐকদেশিক হবে। সামীপ্য অর্থে ঘাটে নৌকা আছে মানে ঘাটের কাছে নৌকাটা বাঁধা আছে, সম্পূর্ণ ঘাট জুড়ে নয়। ঐকদেশিক এই ঘাটে নৌকা দ্বারা বাঁধা আছে, এটাই বুঝে দেন। আচ্ছা, সামীপ্য অর্থে, সামীপ্য মানে হচ্ছে কি? সামীপ্য মানে কি বলেন তো? নিকটে। ঘাটে নৌকা আছে এর অর্থ হচ্ছে যে ঘাটের কাছে কি আছে? নৌকা আছে। সামীপ্য বুঝালে আমার কি হয়? ঐকদেশিক হয়। বুঝতে পেরেছেন? আর অথবা যদি সহজভাবে ভাবেন, এটা একটা সম্পূর্ণ ঘাট, আর সম্পূর্ণটাতে আমার নৌকা থাকতে পারে না। এই ঘাটের এখানে একটা নৌকা থাকতে পারে, এখানে একটা। আর সামীপ্য মানে বোঝায় কি? নৈকট্য। বনে গাছ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর আমরা সব অপাদান কারক। অপাদান কারকের ওখানে লিখে রাখেন যে মাইনাস বা বিয়োগ সম্পর্ক। মাইনাস বা কি সম্পর্ক? বিয়োগ সম্পর্ক। বিভক্তিটা কারকের জন্য লাগছে, তাই একটু সংখ্যাকে একটু বলে টাচ দিয়ে দেন। আচ্ছা প্রথম দিয়ে দিছি। বৈষয়িকটা আরেকবার, বৈষয়িকটা 3 বার বলেছি যাবতে। বিষয়টা হচ্ছে প্রীতম, বিভক্তিটা শুধু কারকের ক্ষেত্রে লাগে না, বিভক্তি আপনার সমাসের ক্ষেত্রেও লাগে, তৎপুরুষ সমাসের ক্ষেত্রেও লাগে বিভক্তি। আচ্ছা, একটা পদের সাথে বাক্যের, মনে করেন যে একটা পদের সাথে আরেকটা পদের, আচ্ছা ভারতে হাসিন আছে, এই জিনিসটা তো বারবার তো লেখার তো কোনো গুরুত্ব দেখি না আমি, যে আছে তো এই বিষয়ে তো স্থান বোঝাচ্ছে, অধিকরণ কারক। আচ্ছা, একটা বাক্যের একটা পদের সাথে যখন আরেকটা পদের সম্পর্ক তৈরি করে সেটাকে বলা হচ্ছে কি বিভক্তি। ওই যে লিখে দিয়েছিলাম, আবার লিখে যেমন যে হাত
দিয়ে লেখো। আমরা যদি এই দিয়েটাকে বাদ দিতাম, হাত লেখ, এটা কোনোভাবে বাক্য হতো না, বা বাক্য হতো, বা এই দুটোর মাঝে কোনো প্রকার কি থাকতো না, সম্পর্ক থাকতো না। কিন্তু আমরা যখন এখানে লিখলাম যে হাত দিয়ে লেখো, তখন দেখা গেছে যে দিয়ে দেওয়ার কারণে এই দুইটা পদের মাঝে কি তৈরি হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে। এই জন্য বলা হয় যে বর্ণ বা বর্ণসমষ্টি বাক্যের একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক তৈরি করে, তাকেই কি বলে, বিভক্তি বলে। আর বৈষয়িক জিনিসটাকে বুঝে দিচ্ছি যে কোনো বিষয়ের উপর দক্ষতা অদক্ষতা বুঝালেই সেটাকে বলে কি, বৈষয়িক। আমরা যাচ্ছি আর একটু, তাহলে বৈষয়িকে চলে যাই। আচ্ছা দেখেন, যেমন রাকিব অঙ্কে কাঁচা, তার মানে এই বিষয়ের উপর রাকিবের কি বোঝাচ্ছে, দক্ষতা বোঝাচ্ছে না অদক্ষতা বোঝাচ্ছে? অবশ্যই অদক্ষতা বোঝাচ্ছে। অর্থাৎ কোনো বিষয়ের উপর দক্ষতা অদক্ষতা বোঝালে সেটাকে হলো কি, বৈষয়িক। আর বৈষয়িক হলো হবে কি, অধিকরণ কারক। এটা হচ্ছে অধিকরণ কারক। ব্যাকরণে ভালো, মানে এই বিষয়ের উপর তার কি বোঝাচ্ছে, দক্ষতা বোঝাচ্ছে। তার মানে কোনো বিষয়ের উপর দক্ষতা অদক্ষতা বোঝালে সেটা হবে আমার বৈষয়িক, আর বৈষয়িক হলো হবে কি, অধিকরণ কারক। আমরা এখন যাবো অপাদান কারক। অপাদান কারকে আমরা লিখতে বলেছি একটা বিয়োগ সম্পর্ক থাকবে। কোন সম্পর্ক থাকবে, বিয়োগ সম্পর্ক থাকবে। দেখেন, কোনো কিছু থেকে জন্ম হলে, সৃষ্টি হলে, বিচ্যুত হলে, জন্ম হলে, সৃষ্টি হলে, বিচ্যুত হলে, এখানে লিখে দেওয়া আছে। দেখেন, যে কোনো কিছু থেকে বিচ্যুত হলে, গৃহীত হলে, জাত বিরত, আরম্ভ, দুর্ভীত, রক্ষিত, এবং যা দেখে কেউ ভীত হয়। এই যে দেখেন, এই যেটা থেকে হয় সেটা হবে আবার কোন কারক, অধিকরণ কারক। আচ্ছা, এই জিনিসটা দেখেন, তিলে তৈল হয় বলতে বোঝাচ্ছে তিল থেকে কি হয়, তৈল হয়। তার মানে এই জায়গার থেকে আমার কি হচ্ছে, জন্ম হচ্ছে। তাই এই জিনিসটা হচ্ছে আমার কোন কারক হবে, অপাদান কারক। লোকে মুখে খবর পেলাম, অর্থাৎ লোক মুখ থেকে খবর পেলাম। তার মানে আমার খবরের উৎসটা হচ্ছে কি, লোকমুখ। অর্থাৎ এটাই হচ্ছে আমার হচ্ছে কি, অপাদান কারক। স্কুল পালানো ভালো নয়, অর্থাৎ স্কুল থেকে পালানো ভালো নয়। তার মানে এখানে কি ছিল, এখানে দেখেন পালানো, অর্থাৎ যেখান থেকে ছুটে যাবে, মাইনাস সম্পর্ক হবে। তার মানে শিক্ষার্থী আগে স্কুলে ছিল, এখন আর স্কুলে নেই, তার মানে এখান থেকে চলে গিয়েছে। তাই এটা আমার কোন কারক হবে, অপাদান কারক। আচ্ছা, এই যে দেখেন, গাছ থেকে পাতা পড়ে, তার মানে কি, গাছে আমার পাতা ছিল, সেখান থেকে পড়তেছে, মানে জিনিসটা কি হচ্ছে, মাইনাস হচ্ছে। তার মানে কি, গাছ থেকে পাতা পড়তেছে, তার মানে এটা হচ্ছে কি, আমার অপাদানে পঞ্চমী। কি হবে, পঞ্চমী। এর কারণ এখানে বিভক্তিটা পঞ্চমী। মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টির সূত্রপাত কই থেকে হয়, মেঘ থেকে জন্ম হচ্ছে, তাই হচ্ছে অপাদানে পঞ্চমী। শুক্তি থেকে মুক্ত মিলে, তার মানে এই মুক্ত মেলার উৎসটা কি, এখান থেকে আমার কি হচ্ছে, উৎস। এটা হবে আমার কি, অপাদান কারক। দুধ থেকে দই হয়, এই যে উৎস, এটা আবার কোন কারক, অপাদান কারক। জমি থেকে ফসল পায়, এই যে এটাই হবে আমাদের হচ্ছে কি, উৎস। খেজুর রসে গুড় হয়, এখান থেকে সৃষ্টি হয়। তিলে তৈল হয়, অর্থাৎ এগুলো আবার কোন কারক, অপাদান কারক। আচ্ছা, পাপে বিরত হয়, অর্থাৎ এটা বোঝাচ্ছে পাপ থেকে বিরত হয়, এখানে থেকেটা নাই, থেকেটা উজ্জ্ব আছে আর কি। তার মানে এটা হচ্ছে অপাদান কারক। দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, দেখেন মাইনাস হয়েছে, বা বিরত, পালিয়ে। বিপদ থেকে, আচ্ছা উৎস, বিপদে মরে, আচ্ছা বিপদ থেকে মরে রক্ষা করো, এই যে এটা অপাদান কারক। সোমবার থেকে পরীক্ষা শুরু, এখান থেকে একটা কি হচ্ছে, শুরু হচ্ছে। বাঘকে ভয় পায় না কেন, এই যে ভয়ের উৎস, বাবাকে বড্ড ভয় পায়, কাকে, বাবাকে বড্ড ভয় পায়। এখন কথা হচ্ছে ভয়ের উৎসটাকে, বাবা, এটাই হবে আমার কোন কারক, অপাদান কারক। অপাদান কারক নিয়ে কার কোনো কি সমস্যা আছে, অপাদান কারকে কারো কোনো সমস্যা আছে, থাকলে একটু বলেন। তিলে তৈল বুঝি নাই, সব করাতে মাইনাস হবে না, কিন্তু মাইনাস বুঝালে অপাদান হবে। মাইনাস বলতে সব করাতে মাইনাস হবে সেটা এমন না। প্রীতম, যে কোনো কিছু থেকে জন্ম হলে স্যার আরেকবার হালকার উপরে ঝাপসা বুঝে দেন। আচ্ছা, বোটা আলগা ফল গাছে থাকে না, বোটা আলগা মানে বোটা খসা, মানে বোটাতে যেটা পড়ে গিয়েছে, তার মানে গাছ অপাদান অবশ্যই। মানে কোনো কিছু থেকে জন্ম হলে, সৃষ্টি হলে, বিরত হলে, উৎস জিনিসটা, ওই উৎস জিনিসটা আমার কোন কারক হয়, অপাদান কারক হয়। তারপরও হালকার উপর ঝাপসা যেতে বলেছেন, বাবাকে ভয় পায়, এটা বুঝিনি যে ভয়ের উৎসটাকে, বাবা, বাবাটা হবে কোন কারক, অপাদান কারক। বুঝতে পেরেছেন, বাবাকে ভয় পায়, বাঘকে ভয় পায়, মানে ভয়ের উৎস যে সে সবসময় কি হবে, অপাদান কারক। তার মানে আমি ভয় পাচ্ছি কাকে, বাবাকে, আমার উৎসটাকে বাবা, তার মানে বাবাটা হচ্ছে আমার হচ্ছে কি, অপাদান কারক। তারতম্য কই বলে, আচ্ছা শোনে না, তারপরে আমাদের শেষে যে একটা শখ আছে, স্যার সব কি
বিষয় হবে স্যার অপাদানের সপ্তমী পঞ্চমী এগুলো বলতে ওই বিভক্তির হ্যাঁ 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 ওই বিভক্তি। তার মানে এখানে দেখেন বিপদে এখানে আমার কোন বিভক্তি যুক্ত আছে বাবা এটা হচ্ছে আমার কোন বিভক্তি সপ্তমী, তাই অপাদানে সপ্তমী। আর এখানে যদি বিপদ থেকেটা কোন বিভক্তি পঞ্চমী বিভক্তি, তাই অপাদান হচ্ছে কি পঞ্চমী, অর্থাৎ বিভক্তি অনুযায়ী হবে। ধন্যবাদ। আর কি জি যেটা আপনি ভেবেছেন ওটা আর কি। স্যার তিলে তৈল এটা কি অপাদান না অধিকরণ? এটা তো এখন আমি বুঝে দিব না, অবশ্যই হালকার উপরে ঝাপসা দিব, শেষে আমি এটা সেট করেছি, আপনারা একটু প্লিজ যে এটা মানে শেষে আমি বুঝে দেবো, সব করাই বুঝে দেবো। আমাদের বিভ্রান্তিকর একটা শখ আছে, শখ থেকে বুঝে দেবো, আমরা ধীরে ধীরে আগে আগাই, ঠিক আছে? আগে ক্লাসটাতে আমরা একটা জায়গাতে যাই, তখন আমি আপনাদের আর কি বুঝে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যাবো করণ কারকে, যে আপনার তিলে তৈল হয়, তিলে তৈল আছে, এটা আমি বুঝে দিব। আমাদের একটা শখ আছে আর কি, আখি প্রিয়া তারতম্য, বারবার প্লিজ একটু এটা করে যে করণ শব্দটির অর্থ, করণ বলতে বোঝাচ্ছে কি যন্ত্র, সহায়ক বা উপায়, অর্থাৎ যেটার সাহায্যে, অর্থাৎ আমরা হচ্ছে কি দিয়ে, যেটা দিয়ে সাহায্যে বা উপায়ে ক্রিয়াটাকে কি করি সম্পাদন করি, সেটা হচ্ছে কোন কারক? যন্ত্র, সহায়ক বা উপায়। অর্থাৎ আমার ক্রিয়া সম্প্রদানের মানে ক্রিয়া সম্পূর্ণ হওয়ার যন্ত্র, সহায়ক, উপায় বুঝলে আমার কি হবে? করণ কারক। অর্থাৎ কিসের দ্বারা কি উপায়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তখনই সেটা হবে আমার কি করণ। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের যন্ত্র, সহায়ক, উপকরণকে আমার কি বলে? করণ কারক বলে। আমরা এখানে একটু যাই। আচ্ছা, ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে, এই যে লাঠির নিচে কিন্তু দাগ দেওয়া আছে, কার নিচে দেওয়া আছে? লাঠির নিচে, অবশ্যই কি আন্ডারলাইন করা আছে। তার মানে মেরেছে কি দ্বারা? কিসের দ্বারা? উপকরণটা আমাদের কি? লাঠি। তাই করণে শূন্য, কারণ কোনো প্রকার বিভক্তি যুক্ত নেই। নাঙ্গল দ্বারা কি করা হয়? চাষ করা হয়। চাষ কি দ্বারা করা হয়? নাঙ্গলের দ্বারা। তার মানে এখানে আমার নাঙ্গল হবে করণ কারক, দ্বারাটা তৃতীয় ব্যক্তিতে হচ্ছে কি করণে তৃতীয়া। নীরা কলম দিয়ে কি লেখে? কি দিয়ে লেখে? কলম দিয়ে লেখে। কার সাহায্যে লেখে? কলমের সাহায্যে। তাই এটা হচ্ছে করণ কারক, অর্থাৎ যেটার সাহায্যে কাজ করা হবে সেটা আমার কোন কারক? করণ কারক। যেমন কালির দাগ সহজে ওঠে না, এই যে কিসের দাগ? কালির দাগ, করণ কারক। আচ্ছা, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, চিহ্নটা কি দ্বারা পড়েছে? পায়ের দ্বারা, তাই এটা হবে আমার কোন কারক? করণ কারক। শিকারী বিড়াল গোফে চেনা যায়, কিসের সাহায্যে চেনা যায় বা কি দিয়ে? গোফ দেখেই চেনা যায় বিড়ালটা হচ্ছে কি শিকারী। আচ্ছা, জগতে কীর্তিমান হও সাধনায়, এই কীর্তিমানটা কিসের সাহায্য হবেন বা কিসের উপায় হবেন? অবশ্যই সাধনার সাহায্যে, অর্থাৎ যেটার সাহায্যে, যেটার উপায়ে, যেটা দিয়ে শরতে ধরতল শিশির, এটা কিভাবে করণ হয়। আচ্ছা, শরতের নিচে দাগ দেওয়া থাকলে এটা অধিকরণ কারক হবে। দাগ দেওয়া আছে কার নিচে? কোন শব্দের নিচে দাগ দেওয়া আছে? সবই বলে সেম সেম লাগে। আরে যেটার সাহায্যে করা হবে শিশির, হ্যাঁ অবশ্যই, যে টলমলটা করতেছে। দেখেন এখানে কিন্তু দুইটা বিষয় আছে বাবা। শরতের নিচে যদি দাগ দেওয়া থাকতে অধিকরণ কারক হতো, কারণ শরৎ একটা ঋতু বোঝাচ্ছে, সময় নির্দেশ করতেছে। আর টলমল বলতে বোঝাচ্ছে একটা অবস্থা, যেটা কার দ্বারা হচ্ছে? শিশিরের দ্বারা। এই জন্যই হচ্ছে আপনার হচ্ছে কি করণ আর কি, যে শিশিরের জন্য টলমল হচ্ছে, এই জন্যই আর কি এটা করণ কারক। সবগুলো একই লাগে ভাই, আর সবগুলো একই কেন লাগবে? আচ্ছা, আমরা শেষ করি। নীলার হাতে কলম আছে, এই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে একে তান্নি তালুকদার। এই যে দেখেন উনি একটা ভালো প্রশ্ন করেছে, আপনারা মনোযোগ দেন, কমেন্ট করাতে একটু মনোযোগ দেন প্লিজ। কথা দিয়ে কথা রাখে না, এটা কি কোন কারক হবে? আন্ডারলাইন করতে কোন শব্দ সেটার নিচে আর কি, চাইলে তো সবকিছু কারক হবে না। নীলার হাতে সরি কলম আছে, কলমের নিচে আন্ডারলাইন। এখানে কলমটা হবে হচ্ছে কর্মকারক। কোন কারক? কর্মকারক। করণ বলতে বুঝাবে ওই জিনিস। স্যার পরীক্ষাতে এত সহজে নির্ণয় করা গুলো আসবে না মনে হয়। রিয়াজ সাহেব আসবে কি আসবে না সেটা আমরা একটু শেষ করি, কয়েকটা প্র্যাকটিসে গিয়ে দেখি, তারপরে আসবে কি আসবে না। ঠিক আছে, আমরা একটু প্র্যাকটিসে মানে বিগত বছরগুলোতে প্র্যাকটিসে দেখবো, তারপরে আগে আমি যেটা বলতেছি এটাকে শোনেন। যা কালকের কথাটা মনে রাখো, এখানে কালকে তো সময় নির্দেশ করেছে, কিন্তু সম্বন্ধ পদ হলো কিভাবে? আচ্ছা, সম্বন্ধ পদ। আচ্ছা, আমরা তো এত দূরে আসিনি যে আপনারা র্যান্ডমলি এভাবে প্রশ্ন করলে কোনটার উত্তর দিব বলেন? আপনারা বলেন যে সব কি একসাথেই উত্তর দিব? তাহলে আপনারা ওখান থেকে ড্রপ করেন, আমি উত্তর দিই, এটাই ভালো। কারণ উনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমার মনে হয় এটার সাথে হচ্ছে এটা রিলেটেড, এই জন্য যে কালকের কথাটা মনে রেখো। আচ্ছা, ক্রিয়ার সাথে কালকের কোনো সম্পর্ক নাই।
আর কি, এটা পরে বুঝাচ্ছি যে কিভাবে। আচ্ছা, কারণ উনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে এটার সাথে এটা রিলেটেড। দেখেন দুইটা জিনিস কিন্তু সেম টু সেম মনে হচ্ছে, কিন্তু কারক দুইটা আলাদা। দেখেন নীরা কলম দিয়ে লেখে, করণ কারক হচ্ছে তখনই হবে যখন ওই জিনিসটা ক্রিয়া সম্পাদনে ব্যবহার হবে। লেখে তার মানে কি, কলমটা আমার কি কাজে কি হচ্ছে, ব্যবহার হচ্ছে। আর যখন জিনিসটা কাজে ব্যবহার হবে না তখন সেটা কি হবে, কর্মকারক। যেমন হচ্ছে নীলার হাতে কলম আছে, এখানে কলমটা কি কোনো কাজে ব্যবহার হচ্ছে না, শুধু আছে, আপনারা বলেন তো, আছে, তাই এটা হবে কি কর্মকারক। কোন কারক, কর্মকারক। করণ হতে গেলে অবশ্যই তাকে কি হতে হবে, ব্যবহার হতে হবে, বুঝতে পারছেন। সে কলম দিয়ে খোসা দেয়, তার মানে খোসা দেওয়ার কাজ সে কি দ্বারা করতেছে, কলম দিয়ে। কলমটা তখন হবে আমার কোন কারক, করণ কারক। কিন্তু কলম আমার হাতে আছে, তার মানে এটা আমি কোনো কাজে ব্যবহার করতে পাচ্ছি না, তার মানে এটা হবে আমার কোন কারক, কর্মকারক। এবার বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করেছেন তিনি, এবং সবাই দেখেন যে করণ কারক হলে তাকে কি হতে হবে, ব্যবহার হতে হবে। আর যদি এবারের সংগ্রাম স্বাধীনতা, আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবেন যে আমার খেলার নাম, এই যে মনে রাখতে হবে খেলার নাম এবং খেলার বস্তুটি একই হলে করণ কারক, অর্থাৎ নাম এবং বস্তুটা একই হলে করণ কারক, অন্যথায় কি হবে, কর্মকারক। ছেলেরা ফুটবল খেলে, এটার নিচে দাগ, খেলার উপকরণের নামও ফুটবল, খেলার নামও ফুটবল, করণ কারক। ছেলেরা বল খেলে, খেলার নামও বল খেলা, উপকরণ হচ্ছে কি বল। তাস খেলে, পুতুল খেলে। এই যে দেখেন যে এখানে আমরা বলেছি খেলার নাম এবং উপকরণের নাম যদি সেম টু সেম হয় তাহলে আমাদের করণ কারক হবে, অন্যথায় আমাদের কি হবে, কর্মকারক হবে। দেখেন ফুটবল খেলার নামও যা, উপকরণ তাই, বল নাম উপকরণ তাই, তাসও যা তাই, পুতুলটা হচ্ছে কি তাই। ছেলেরা ক্রিকেট খেলে, এটা কর্ম কেন, আপনারা জানেন যে ক্রিকেট খেলার উপকরণ অনেক কিছু, যেমন বল থাকে, স্টেম থাকে, ব্যাট থাকে, তার মানে কি উপকরণ আর খেলার নাম সেম নয়। ছেলেরা দাবা খেলে, দাবার জন্য দাবার বোর্ড লাগে, দাবার গুটি লাগে, তার মানে উপকরণ আর খেলার নামের মধ্যে মিল নেই, তাই কি কারক, কর্মকারক, কর্মকারক। তার মানে কি খেলার নাম এবং উপকরণ যদি সেম টু সেম হয় তাহলে সেটা হবে কেউ করণ কারক। কারণ পুতুল খেলে কি দে, পুতুল দে, তাস খেলে তাস দে। যেমন লাঠি খেলা, লাঠি খেলার উপকরণ আর নাম হচ্ছে কি সেম, তাই লাঠিটা কোন কারক হবে, করণ কারক। কিন্তু দেখা যাচ্ছে যে ক্রিকেট আর দাবা এগুলো খেলার নাম এবং উপকরণের নাম এক নয়, তাই এটা কোন কারক, কর্মকারক। বিষয়টা কি বুঝতে পেরেছেন। তিনি ব্যাট দিয়ে ক্রিকেট খেলে, তিনি ব্যাট দিয়ে ক্রিকেট খেলে, তখন ব্যাটটা হবে আমার কি, খেলার কাজটা কি দ্বারা করতেছে, ব্যাট দ্বারা, তার মানে ব্যাটটা অবশ্যই করণ কারক। আর ক্রিকেট খেলে, ক্রিকেটটা তখন হবে আমার কি, কর্মকারক। বুঝতে পেরেছেন। আচ্ছা প্লিজ আরেকবার অবশ্যই শাহিন মিয়া, যে আমি বলতেছি যদি খেলার নাম এবং খেলার উপকরণের নাম যদি সেম টু সেম হয় তাহলে কি হবে, করণ কারক। আর যদি খেলার উপকরণ আর নাম যদি আলাদা হয় তাহলে কি কারক হবে, কর্মকারক। ফুটবল খেলে, ফুটবল কি উপকরণ আর কি খেলার নামটা কি সেম টু সেম, বল খেলে নাম আর উপকরণ সেম টু সেম, তাস খেলার নাম আর উপকরণ সেম টু সেম, পুতুল খেলার উপকরণের নাম এবং উপকরণের নাম দুটাই কি সেম টু সেম, তাই করণ কারক। কিন্তু ক্রিকেট খেলে আমাদের উপকরণের নাম আর খেলার নাম কিন্তু আলাদা, ব্যাট বল স্টেম লাগে, দাবা খেলে দাবার বুট লাগে, দাবার গুটি লাগে, তার মানে উপকরণের নাম আর খেলার নাম কি এক নয়, তাই কর্মকারক। বুঝতে পেরেছেন। ফুটবল দিয়ে খেললে বললে ছেলেরা ফুটবল খেলে, লেখাই তো আছে ফুটবল খেলা, শেষ। স্যার ছেলেরা মাছ ধরে, এখানে মাছ কি, মাছ অবশ্যই কর্মকারক। লুডু খেলে, লুডুটাও কর্মকারক, লুডুর বুট আছে, গুটি আছে, শুধু নাম হলে কি কর্মকারক না। যে খেলার নাম এবং উপকরণের নাম দুটাই সেম হতে হবে তাহলেই করণ কারক। আর যদি উপকরণ আলাদা হয়, খেলার নাম আলাদা হয়, তখন সেটা কর্মকারক হবে। স্যার ব্যাডমিন্টন খেলে, কর্মকারক, কারণ ওখানে কর কাছে ব্যাট আছে, শুধু হবে না। নেট চলে গেছে। অর্থাৎ আমি বুঝাইতে চাইছি যদি খেলার নাম এবং উপকরণের নাম যদি একই রকম হয় তাহলে করণ কারক হবে, আর যদি খেলার উপকরণ বা সরঞ্জাম আলাদা হয়, নাম আলাদা হয়, তাহলে কোন কারক হবে, কর্মকারক হবে। কথা কি ক্লিয়ার। স্যার হাডুডু খেলে, হাডুডু খেলে না, এটা কর্মকারক হবে ভাই। ছেলেরা কক খেলে, হবে না, ওখানে ব্যাট আছে আবার। আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের কোন কোন কারক গেছে বলেন তো, যে করণ কারক গেছে, কর্তৃকারক, কর্তৃকারক, কর্মকারক, কর্মকারক। আচ্ছা দেখি কারক, সম্প্রদান কারকটা একটু খুঁজি প্লিজ। আচ্ছা
এবার আমরা আসলাম সম্প্রদান কারক। খেলার নাম এবং এককরণ হলো কর্মকারক। আচ্ছা, সম্প্রদান কারক, সম্প্রদান জিনিসটা হচ্ছে শর্ত ছাড়া কাউকে কোনো কিছু দেওয়া, শর্ত ছাড়া কাউকে কোনো কিছু দেওয়া। এই যে শর্ত ছাড়া কাউকে যখন কোনো কিছু দেওয়া হবে, এই যাকে দেওয়া হবে সেটা হচ্ছে করণ কারক। অথবা আপনারা মনে রাখবেন যে আমি শেষে বলে দিব, তারপরে বলেছি যে পরকালের স্বার্থ থাকবে। কোন কালের স্বার্থ? পরকালের স্বার্থ। পরকালের কি থাকবে? স্বার্থ। অর্থাৎ পরকালের স্বার্থ, অর্থাৎ শর্ত ছাড়া কাউকে যখন কোনো কিছু দেওয়া হবে, এই যাকে দেওয়া হবে শর্ত ছাড়া, সেটাই হবে আমার সম্প্রদান কারক। আর আমি একটা ক্লু দিলাম, এখানে থাকবে হচ্ছে কি পরকালের স্বার্থ। যেমন হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা দাও, এই যে ভিক্ষা যে দেওয়া হয় এটা কোনো কি শর্ত দিয়ে দেওয়া হয় যে ভিক্ষুককে আপনি ভিক্ষা দেন কি শর্ত ছাড়া, এই ভিক্ষুককে দিলেন, তাই এটা হবে কোন কারক? ভিক্ষুকটা হবে সম্প্রদান কারক, যাকে দিচ্ছেন। আর পরকালের স্বার্থ অবশ্যই তো সংশ্লিষ্ট যে আপনি পরকালের জন্য সওয়াব পাবেন। অসহায়কে সাহায্য করো, এই যে অসহায়টা সম্প্রদান কারক। অন্ধজনের দেওয়া হলো সৎপাত্রে কন্যাদান। আচ্ছা, অর্থাৎ সুখের, আচ্ছা প্লিজ, তার মানে কি সকল কর্মফল ভগবানে অর্পণ করো। এই যে কর্মফল কাকে অর্পণ করা হয়েছে? ভগবানে, অর্থাৎ যাকে দেওয়া হচ্ছে সেই হবে আমাদের কোন কারক? সম্প্রদান কারক। অর্থাৎ মসজিদে টাকা দাও। আচ্ছা, মসজিদে যখন আপনারা মসজিদ অথবা কি, অথবা যদি লেখা হয় মন্দির, এই দুই জায়গায় যখন আপনার টাকা দেওয়া হয়, টাকা দাও, এই দুই জায়গায় কি আমরা কোনো মানে কি কোনো যে আমাদের কোনো কি স্বার্থ থাকে না? স্বার্থ ছাড়া আমরা দেই। তোমায় কেন দিদি আমার সকলে শূন্য করে, এই তোমায়টা হবে হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে সম্প্রদান কারক। আচ্ছা, মসজিদে যে এই জায়গাগুলো যে আমরা যে টাকাটা দেই, কোনো কি শর্ত থাকে? শর্ত থাকে না, অবশ্যই আমাদের পরকালের একটা কি থাকে? স্বার্থ থাকে। তার মানে এই জায়গাগুলোই হবে আমার সম্প্রদান কারক। আর যে জিনিসটা প্রদান করা হয় সেটা হবে কি? কর্মকারক। তার মানে আমরা ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষাটা কর্মকারক, আর ভিক্ষুক হবে আমার কোন কারক? অধিকরণ, সম্প্রদান কারক। আর এখানে যে দেখেন নিমিত্তার্থক কারক আছে 4টি। নিমিত্তার্থকটা মূলত সম্প্রদানের ভিতরই। নিমিত্তার্থক মানে হচ্ছে কি? জন্য বোঝায়। নিমিত্তার্থক মানে কি বোঝায়? জন্য। দেখেন, বেলা যে পড়ে এলো জলকে চল, এর অর্থ হচ্ছে জল আনার জন্য চল, জন্য বুঝাচ্ছে। তাই হচ্ছে নিমিত্তার্থক হবে 4টি। নিমিত্তার্থক মানে হচ্ছে কি? জন্য। যদি অপশনে নিমিত্তার্থক না থাকে সেক্ষেত্রে আমরা কি দেখাবো? সম্প্রদান কারক। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আমি, অর্থাৎ ঘরটা কিসের জন্য বেঁধেছে? সুখের জন্য বেঁধেছে, জন্য বোঝাচ্ছে, তাই কোন কারক হবে? নিমিত্তার্থ কারক। আচ্ছা, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে প্রশ্ন করেছিলেন, আমি তখন উত্তর দেইনি যে সংগ্রামটা কিসের জন্য? স্বাধীনতার জন্য, অর্থাৎ জন্য বোঝালে কোন কারক হবে? নিমিত্তার্থক। আর অপশনে যদি নিমিত্তার্থক না থাকে তখন আমরা দেখাবো কোন কারক? সম্প্রদান কারক। বুঝতে পেরেছেন? স্যার সেটা তো কর্মকারকের মধ্যে সম্প্রদান কারক এর মধ্যে দেওয়া কেন? ও আচ্ছা, এটা হচ্ছে আগের ব্যাকরণে এরকম ছিল যে সম্প্রদান কারক আলাদা কারক হিসেবে ছিল, কিন্তু বর্তমানে যে কিছু কিছু বৈকরণ, বিশেষ করে রবীন্দ্রনাথই মনে করতেন যে কর্মকারকটা সম্প্রদান কারকটাকে কর্মকারকের ভিতর দিয়ে ব্যাখ্যা করা যায়। তাই আমরা একটু হচ্ছে দেখে নিব আর কি। ঠিক আছে, হচ্ছে অন্ধজনে দেওয়া হলো মৃত্যুজনের দেহপ্রাণ, হচ্ছে কি সুমিতিতে সাজা দাও, সৎপাত্রে কন্যাদান করো, এগুলো একটু দেখে নেবেন আর কি। আচ্ছা, কারক, কর্তৃকারক। আচ্ছা, এখন প্রজা রাজাকে কর দেয়, কি? প্রজাটা হবে কর্তৃকারক আর রাজাটা কি হবে? কর্মকারক। ছোট ভাইয়ের হক বুঝিয়ে দাও, দেবতার ধন কে যায় ফিরায় এলোয়। হ্যাঁ, তাহলে দেবতাটা আমার কোন কারক হবে? সম্প্রদান কারক হবে। সম্প্রদান, কারণ দেবতাকে যে জিনিসটা দিচ্ছেন শাহিন মিয়া, ওই জিনিসটা তো একবার ফেরত নিচ্ছেন না তো, মানে মানে কি, মানে পরকালের স্বার্থে দিচ্ছেন, তাই না? তাই আমি কি বলছি, পরকালের স্বার্থে তাহলে কোন কারক হবে? সম্প্রদান কারক হবে। আচ্ছা, কর্তৃকারক, বাক্য স্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃ বা কর্তৃকারক বলে। আচ্ছা দেখেন, এখন যদি আমি লিখি যে রাফি, অর্থাৎ কাজ যে করবে, কাজ যে করবে সেটাই কর্তার, কর্তার কোন কারক? করতে হবে। রাফি বই পড়ে। আচ্ছা, পড়ার কাজটা কে করে? রাফির নিচে দাগ দেওয়া আছে, কার নিচে? রাফির নিচে। যে পড়ার কাজটা কে করে? রাফি, তার মানে রাফি কর্তা, এটাই কর্তৃকারক। আবার যদি মনে করেন শ্রুতে,
স্রোতে নৌকাটি উল্টিয়ে দিল। এই যে নৌকা উল্টিয়ে দেওয়ার কাজ কে করেছে? স্রোত। তাই স্রোতই হবে কি? কর্তৃকারক। অর্থাৎ ক্রিয়া যে ধোপাকে কাপড় দেয়, এটা কোন কারক? এটা আমি বুঝাবো অবশ্যই, এটা আমি বুঝাবো। সুমাইয়া অবশ্যই বুঝাবো, একটু আমাকে সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে বাবা। শেষে আমরা কিছু বিভ্রান্তিমূলক কারক রেখেছি যেখানে আমি আপনাদেরকে বুঝাবো আর কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, অর্থাৎ আমার কথা শুনে সিম্পল ভাবে কাজটা যে করবে অনেকটা সাবজেক্টের মধ্যে, হ্যাঁ অবশ্যই কর্তাই তো, যে কাজ ক্রিয়া যে সম্পাদন করবে সেই হবে কি? কর্তা। ক্রিয়া যে সম্পাদন করবে সেই হবে কি? কর্তা। বুঝতে পেরেছেন? ওটাই কর্তৃকারক। বুঝতে পেরেছেন? যেমন হচ্ছে আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, এই নেওয়ার কাজটা কে করেছিলাম? আমরা। তাই এটা হবে কোন কারক? কর্তৃকারক। বুঝতে পেরেছেন? ফেরদাউস কর্তৃক শাহনামা রচিত হয়েছে, রচনা কে করেছে? ফেরদাউস। এটাই হবে আমার কোন কারক? কর্তৃকারক। বুঝতে পেরেছেন? আচ্ছা, কর্তৃকারক। এই যে এখানে দেখেন ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী 4 প্রকার। মুখ্য কর্তা, প্লিজ একটু দেখেন, যে কর্তা নিজেই ক্রিয়া সম্পাদন করে, যেমন হচ্ছে ছেলেরা ফুটবল খেলে, মানে কাজটা অবশ্যই কে করতেছে? ছেলেরা। তাই ছেলেরাই হবে কি? মুখ্য কর্তা। আর এই জিনিসটা আপনাদের প্রযোজক ক্রিয়ার সাথে সম্পর্কিত। প্রযোজক ক্রিয়াতে আমরা চণ্ডীদাসে কয় শোনো পরিচয়, স্যার ওইটা একটু বুঝাই দেন, মানে কওয়ার কাজটা কে করতেছে? চণ্ডীদাসটা, মানে চণ্ডীদাসই যদি বলে চণ্ডীদাসই অবশ্যই কর্তৃকারক হবে। আচ্ছা, এরপরে দেখেন যে প্লিজ এখানে একটু মনোযোগ দেন, আপনারা র্যান্ডমলি বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আনতেছেন, এটা আপনাদের জন্য সমস্যা। প্লিজ, আমি বলেছি তো শেষে আমরা কিছু দেখব, শেষে আমরা কিছু অবশ্যই দেখব, তার মানে শেষে আমরা অবশ্যই কি করব? কিছু দেখব, র্যান্ডমলি কিছু বলেন না প্লিজ। দেখেন যে প্রযোজক ক্রিয়া আমরা কি বলেছিলাম? যে ক্রিয়া থাকবে ধোপাকে তো সত্যতে করে। আচ্ছা, তার ধোপা কোন কারক? ওটা আমি বলে দিতে চাইছি, তার মানে আপনারা বারবার এটা কেন আনতেছেন? আমি তো বলেছি এটা ক্লিয়ার করব, আপনারা কমেন্ট করতে থাকেন। আমি যেটা বলতেছি আগে সেটা শুনে সেটার সাথে ইন্টারেক্ট করেন। আমি বলি একটা, আপনারা বলেন আরেকটা, তার মানে কি ক্লাসে ইন্টারেক্টটা হয় না? তার মানে কি র্যান্ডমলি আলাদা হয়ে যাচ্ছেন আপনারা? আমি বলতেছি যে প্রযোজক ক্রিয়ার ক্ষেত্রে কি, যে প্রযোজক ক্রিয়াতে আমরা পড়েছি যে আমার ক্রিয়া থাকে একটা, কিন্তু কাজ করে দুইজন, যে একজন কাজটা করায়, একজন কি কাজটা করে, তার মানে যে কাজটা করায় সে হচ্ছে প্রযোজ্যকর্তার, যে কাজটা করে সে হচ্ছে কি? প্রযোজ্যকর্তা। যেমন দেখেন এখানে, আচ্ছা, শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছে, তার মানে ক্রিয়া কিন্তু আমার একটা এই বাক্যে, মানে এই কাজটা করাচ্ছে কে? শিক্ষক। শিক্ষক হবে প্রযোজক কর্তা, আর কাজটা বাস্তবায়ন করে কে? ছাত্র। তার মানে ছাত্রটা আমার কোন করতে হবে? প্রযোজ্যকর্তা। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন যে প্রযোজ্যকর্তা, এরপরে কোথায় আছে? রাখাল গরুকে ঘাস খাওয়ায়। আচ্ছা, ঘাস খাওয়ায়, খাওয়াটা হচ্ছে কি আমার প্রযোজক ক্রিয়া, এই কাজটা দুইজনে করতেছে, তার মানে রাখাল নির্দেশনা দিচ্ছে, তাই রাখাল হবে কি? প্রযোজক কর্তার, গরুটা কি করতেছে? বাস্তবায়ন করতেছে, সেটা হবে কি? আমার প্রযোজ্যকর্তা। বুঝতে পেরেছেন যে প্রযোজক ক্রিয়ার সাথে একটা হুবহুব মিল আছে? হ্যাঁ, নিজেকে না দে, অর্থাৎ নিজেকে না দে অন্যকে দেখুন। অর্থাৎ আমি আপনাদের যে বলেন যে আপনারা লিখেন, তার মানে আমি নির্দেশ দিলাম প্রযোজক কর্তা, আপনারা লিখতেছেন, আপনারা হবেন প্রযোজ্যকর্তা, শেষ। আর ব্যতিহারিক কর্তা, কোনো বাক্যে দুটি কর্তা একত্রে একই জাতীয়, যেমন হচ্ছে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, রাজায় রাজায় লড়াই। অর্থাৎ দেখেন যে ব্যতিহারিক কর্তার ক্ষেত্রে হবে কি? যে একই কাজ অনেকেই করবে, মানে কিন্তু স্পষ্ট আলাদা করে বলা থাকবে। যে এখন আপনাদের এই জায়গায় একটু বলে দেওয়ার বিষয় আছে মুখ্য কর্তার ব্যতিহারিক কর্তাতে, যে দেখেন ছেলেরা ফুটবল খেলে, সেটা বুঝলাম যে মুখ্য কর্তা, যে মহিষে এক ঘাটে জল খায়, তাহলে এটা ব্যতিহারিক কর্তা কেন হলো? দুই জায়গাতেই কিন্তু বহু বচন আছে, মহিষে রাজায় রাজায়, দুই জায়গায় কিন্তু আছে বহু বচন, কিন্তু এই জায়গাতে স্পষ্ট করে বহু বচনটা উল্লেখ থাকবে। দেখেন বাঘে মহিষে, রাজায় রাজায়, অর্থাৎ যখন আমার কি বলছে যে কর্তা বাক্যে দুটো কর্তা একত্রে একই জাতীয় কাজ করতে, অর্থাৎ যে আমার কাজ দুইজন মিলে একই কাজই করবে, কিন্তু স্পষ্ট করে উল্লেখ থাকবে। বুঝতে পেরেছেন? যে রাজায় রাজায় লড়াই, বাঘে মহিষে কি এক ঘাটে জল খায়, মানে দুইটা কর্তার নাম কি স্পষ্ট উল্লেখ থাকবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে এই জিনিসটা আপনাদের একটু পরে পড়াবো, বাচ্চর সাথে এটা খুবই মিল আছে, তাই বাচ্চ যখন পারবেন এই জিনিসটা পারবেন, এই জিনিসটা আমরা পরে দেখাবো, অবশ্যই আমি দেখাবো, এর অর্থ না যে আপনাদের দেখাবো না। কর্মকারক, কর্মকারক খুব সিম্পল বিষয়, কর্তা থাকবে দুটো। আচ্ছা, যে কর্মকারক মানে হচ্ছে কর্তা যাকে আশ্রয় করে কাজটা করে, সেটা হচ্ছে কোন কারক? কর্মকারক। যেমন এখানেও যদি লেখা থাকে
যে আমি বই পড়ি, ক্রিয়া হচ্ছে কোনটা? পড়ি। আর আমি আগে আপনাদের বলেছিলাম যে আন্ডারলাইন করে দেওয়া থাকবে। এখন যদি আমার নিচে যদি আন্ডারলাইন দেওয়া আছে তাহলে কোন কারক? পড়ার কাজটা যেহেতু আমি নিজেই করেছি তাই আমি হব কি? কর্তৃকারক। আর কার মাধ্যমে কাজটা করতেছি? বইয়ের মাধ্যমে। তাই বইটা হবে আমার কোন কারক? কর্মকারক। বুঝতে পেরেছেন আমার কথা কি? কর্মটাই কর্মকারক, কর্তাটাই কর্তৃ, অর্থাৎ যে কাজটা সরাসরি করে সে কর্তৃকারক, আর যার সাহায্যে করে সেটা হচ্ছে কোন কারক হবে? কর্মকারক। বুঝতে পেরেছেন? আচ্ছা, যেমন এখানে যদি দেখা হয় শিক্ষক, আচ্ছা আমরা পড়ছি যে কর্ম দুই প্রকার, মুখ্য কর্ম, গৌণ কর্ম। দ্বিকর্ম ক্রিয়া আপনারা যেটা পড়েছেন যে বস্তুটাকে সবসময় বলা হয় কি? মুখ্য কর্ম, আর ব্যক্তিটাকে সবসময় বলা হয় কি? গৌণ কর্ম। দ্বিকর্ম ক্রিয়ার ক্ষেত্রে শিক্ষক ছাত্রকে বই দিলেন, অবশ্যই ছাত্রকে, মানে এখানে একটা কি আছে? বিভক্তিও যুক্ত আছে। গৌণ কর্ম কি দিলেন? বই দিলেন, মুখ্য কর্ম। বাবা আমাকে একটি কলম দিলেন, কাকে দিলেন? আমাকে কি দিলেন? কলম দিলেন। তার মানে দেওয়ার কাজটা করেছে কে? বাবা। তার মানে কর্তাটা আমার হচ্ছে কি? বাবা। আচ্ছা, বস্তুবাচক কর্মটি মুখ্য বা প্রধান কর্ম হয়, আর ব্যক্তিবাচক কর্মটি কোন কর্ম হয়? গৌণ কর্ম হয়। সাধারণত গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয় এবং মুখ্য কর্মে বিভক্তি যুক্ত হয়। এই যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন এখানেও বিভক্তি, এখানেও বিভক্তি, কিন্তু এখানে কোনো প্রকার বিভক্তি নেই, বিভক্তি নেই। বুঝতে পেরেছেন? সকর্ম ক্রিয়ার কর্ম, অর্থাৎ দেখেন যে ক্রিয়ার কর্ম আছে, যেমন নাসিমা ফুল তুলছে, যদি নাসিমার নিচে দাগ দেওয়া থাকতো কোন কারক হতো? কর্তৃকারক। কাজটাকে করতেছে নাসিমা, কি তুলছে? ফুল তুলছে, তার মানে কি কর্ম আছে? সকর্মক। এই প্রযোজক ক্রিয়ার কর্ম, দেখেন ছেলেটিকে বিছানায় শোয়াও। তা আচ্ছা এখানে বলেন তো, ছেলেটিকে বিছানায় শোয়াও, কাজটা কিন্তু একটাই, শোয়ানো। তার মানে কি একজন মনে করেন যে নির্দেশ দিচ্ছে, আরেকজন কি করতেছে? বাস্তবায়ন করতেছে। তার মানে একটা কাজ, মানে কর্তা কি দুইজন। মনে করেন যে আমি যদি বলি যে আপনারা বইটা ফেলে দেন, ফেলে দেওয়ার বইটি কে কি করেন? ফেলে দেন। তার মানে ক্রিয়াটা হচ্ছে আমার শোয়ানো, আর অর্ডার দিচ্ছি আমি, আর আরেকজন সেটা কি করতেছে? বাস্তবায়ন। আমরা এই উদাহরণ থেকে আবার আসি, যে ছেলেটিকে বিছানায় শোয়াও, মানে কর্তা উজ্জ আছে, দুইটা কর্তা উজ্জ, মানে নির্দেশ একজন দিচ্ছে, আরেকজন সেটাকে কি করবে? বাস্তবায়ন করবে। আর ক্রিয়া কিন্তু আমার কয়টা? একটাই, ছেলেটিকে বিছানায় শোয়াও। তার মানে যে বলতেছে সে কিন্তু শোয়ানোর কাজ করবে না, সে কি দিচ্ছে? ডিরেকশন দিচ্ছে। শোয়ানোর কাজ অবশ্যই কে করবে? আরেকজন করবে। তার মানে সেও এখানে একটা কি থাকবে? কর্তা থাকবে। তার মানে এই জিনিসটা হচ্ছে আমার কোন কর্ম? প্রযোজক কর্ম। সমধাতুস কর্ম, যে আপনারা জানেন যে বেশ এক ঘুমিয়েছি, বেশ এক খেলা খেলেছি, মানে এত মায়া কান্না কেঁদো না, অর্থাৎ আমার ক্রিয়া এবং কর্মপদ একই ধাতু থেকে তৈরি হলো, সেটাকে বলে কি? সমধাতুস কর্ম। এটা আপনারা দেখে এসেছেন। উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম, এখানে যত কিছু বলছে এত কিছু রাইট আছে, তো আমরা এত কিছু দেখতে যাব না। বাক্যের শুরুতে যে কর্ম থাকবে সেটাকে হলো উদ্দেশ্য কর্ম, আর বাক্যের শেষে যেটা থাকবে সেটাকে আমরা বলবো কি? বিধেয় কর্ম। যেমন দুধ খেয়ে মোরা দুগ্ধ বলি, বলার কাজটা অবশ্যই কে করে? আমরা। কারণ আমরাটা কর্তা, বলিটা হচ্ছে কি? ক্রিয়া। বাক্যের শুরু যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানে বাক্যের শুরুতে থাকবে কি? উদ্দেশ্য কর্ম, শেষে থাকবে কি? বিধেয় কর্ম। হলুদকে শুরুতে আছে উদ্দেশ্য কর্ম, শেষে আছে কোন কর্ম? বিধেয় কর্ম। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? থাকলে প্লিজ বলেন। আচ্ছা এলে থাকো, কারণ এলে সাথে আপনারা পরিচিত। কারক। আচ্ছা এবার দেখেন, হুগলির হাজী মহসিন প্রতিদিন সকালে আলমারি থেকে টাকা দিয়ে নিজ হাত দ্বারা গরিবকে দিতেন। দেখেন কে বা কারা দিতেন, অর্থাৎ দেওয়ার কাজটা কে করতেন? অবশ্যই কে? হাজী মহসিন। হাজী মহসিন কোন কারক তাহলে হবে? কর্তৃকারক। আচ্ছা কি দিতেন? মানে দেওয়ার কাজটা তিনি কি দ্বারা সম্পন্ন করতেন, বা ক্রিয়া সম্পন্ন? টাকার দ্বারা। তাই টাকাটা কোন কারক হবে? কর্মকারক। সকালে, এই যে সকালে কি সময় নির্দেশ করতেছে, অধিকরণ কারক হবে। আচ্ছা এরপরে দেখেন টাকা কিসের দ্বারা দিতেন, মানে কিসের দ্বারা কাজ? হাত দ্বারা। তাই হাতটা হবে আমার কোন কারক? করণ কারক। গরিবকে দিতেন, এই গরিবকে তিনি কি কোনো শর্ত ছাড়া দিতেন না শর্ত যুক্ত? শর্ত ছাড়া দিতেন। আর এখানে একটা কি পরকালের স্বার্থ আছে, তাহলে এটা হবে আমার কোন কারক? সম্প্রদান কারক। আর কোথায় থেকে দিতেন? আলমারি থেকে, স্থান মানে এখান থেকে, মানে উৎস বোঝাচ্ছে, তাই এটা হবে আমার কোন কারক? অপাদান কারক। বুঝতে পেরেছেন? যে এই চারটা দেখলে একটু মানে বুঝতে পারবেন। দেখেন বুঝতে পারেন কিনা দেখেন। কে দিতেন দেওয়ার কাজটা? হাজী মহসিন কি দিতেন? টাকা দিতেন। কর্ম কি দ্বারা দিতেন? হাত দিয়ে দিতেন। আর কোথায় থেকে দিতেন? আলমারি থেকে দিতেন। অপাদান নেই, অপাদান আছে, আছে আছে আছে, এই যে আলমারি থেকে দিতেন।
আচ্ছা, এই যে তখন একজন একটা হচ্ছে বিধেয় কর্ম বুঝিয়ে দেন। শোনেন, বিধেয় কর্ম কি, মনে করেন যে একটা বাক্যে মনে করেন যে দুইটা কর্ম আছে, প্রথমটাকে ধরে নেবেন উদ্দেশ্য কর্ম আর শেষেরটাকে কি ধরে নেবেন বিধেয় কর্ম। আমরা যাচ্ছি, দাঁড়ান, তাহলে একটু সমস্যার সমাধান ভালো হয়। দুধকে মোরা দুগ্ধ বলি, এই বলার কাজটা কারা করে? মোরা মানে কি, আমরা বলি। অর্থাৎ শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম, শেষে যেটা থাকবে সেটাকে হলো বিধেয় কর্ম। দেখেন শুরুটাকে, বুঝতে পেরেছেন? এবার বুঝতে পেরেছেন যে শুরুটাকে উদ্দেশ্য কর্ম আর শেষেরটাকে বলবো কি বিধেয় কর্ম। সম্বন্ধ কারক, দেখেন যে কারকের বিশেষ এবং সর্বনামের সঙ্গে বিশেষ এবং সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয় তাকে সম্বন্ধ কারক বলে। এই কারকের ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে মোটামুটি কি পুরোক্ষ। যেমন আমরা যদি লিখি, যেমন দেখেন বিলাসীর স্বামী, স্বামী সাপ ধরে, ধরেটা ক্রিয়া, ধরে অবশ্যই কে, স্বামী। এই বিলাসীর সাথে ক্রিয়ার কি কোনো প্রকার সম্পর্ক আছে? নাই। এই সম্পর্কটা হচ্ছে কি পরোক্ষ, এটা কি পরোক্ষ। তাই এই জিনিসটা হচ্ছে আমার কি সম্বন্ধ, এই জিনিসটা হচ্ছে কি আমার সম্বন্ধ। আমরা যদি লিখি যে আরিফ এর বন্ধু আজাদ 24 বিপ্লবে শহীদ হয়েছে, হয়েছে না ক্রিয়া, কার সাথে সম্পর্ক? আজাদের সাথে। কিন্তু আরিফের সাথে কোনো পুরো সম্পর্ক আছে না। অর্থাৎ ক্রিয়ার সাথে সম্পর্ক হ্যাঁ 6 প্রকার। যে ক্রিয়ার সাথে সম্পর্কটা হচ্ছে প্রযোজক কর্মটা বুঝি নাই। প্রযোজক ক্রিয়া কি বুঝেন সেটাকে বলেন। প্রযোজক ক্রিয়া কি বুঝেন সেটাকে বলেন। যে একজন নির্দেশ দিবে, একজন কাজটা বাস্তবায়ন করবে, তারপর যে ক্রিয়া হবে সেটাকে বলে কি প্রযোজক ক্রিয়া। ছেলেটিকে বিছানায় শোয়াও, এখানে একজন নির্দেশ নিজে না, হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে নিজে না করে অন্যকে দিয়ে করাবে, সুতরাং নিজে না করে অন্যকে দিয়ে করাবে। আচ্ছা সমাধান বলতেছি, প্লিজ একটু ধৈর্য ধরতে হবে। নিজে না করে অন্যকে দিয়ে করাবে, ওই ক্রিয়াটা হবে হচ্ছে কি আমার হচ্ছে কি প্রযোজক ক্রিয়া। আর যার সাথে, যেমন ছেলেকে বিছানায় শো, ছেলেটা তো ক্রিয়া নয়, শোয়ানোটা হচ্ছে কি আমার ক্রিয়া। তার মানে এই জিনিসটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, আর কাজ সম্পাদন করা ছেলের মাধ্যমে, তাই এটা হবে কি প্রযোজক কর্ম। সমধাতুস কর্মটা হচ্ছে মনে করেন যিনি নির্দেশ করে তিনি প্রযোজক কর্তা, আর যিনি বাস্তবায়ন করেন প্রযোজ্য কর্তা, আর যার সাহায্য করেন সেটা হচ্ছে কি প্রযোজ্য কর্ম মানে ইয়া, আর ক্রিয়াটা হবে কি প্রযোজক ক্রিয়া। আর সমধাতুস কর্মটা হবে যে বাক্যের ক্রিয়া এবং কর্মপদ একই ধাতু থেকে তৈরি, সেটাকেই বলে কি সমধাতুস কর্ম। যেমন বেশ এক খেলা খেলেছি, খেলেছিটা হচ্ছে কি ক্রিয়া, আর কর্ম হচ্ছে কি খেলা, এটা হচ্ছে কি সমধাতুস কর্ম। বেশ এক ঘুম ঘুমিয়েছি, ঘুমিয়েছিটা হচ্ছে আমার হচ্ছে ক্রিয়া, ঘুমটা হচ্ছে কি কর্ম। এত মায়া কান্না কেঁদো না, কেঁদোনাটা হচ্ছে আমার কি ক্রিয়া, আর কান্নাটা হচ্ছে কি কর্ম। বেশ এক মারা মেরেছি, এই যে মেরেছিটা ক্রিয়া, মারাটা হচ্ছে কি কর্ম। বুঝতে পেরেছেন? যে মনে করেন যে ক্রিয়া এবং কর্মপদ একই ধাতু থেকে তৈরি হলে সেটাকে বলে কি কমধাতু, মানে হচ্ছে কি সমধাতুস কর্ম। তার মানে কি সম্বন্ধ দেশে কারণ মানে হচ্ছে ফুলের গন্ধে ঘুম আসে না, ঘুম না আসার কারণটা হচ্ছে গন্ধ, ফুলটা নয়। আমার জামার বোতামগুলো একটু অন্যরকম, আচ্ছা আমার জামার, আচ্ছা এই বোতামগুলো হচ্ছে কি একটু অন্যরকম, এই অন্যরকমের সাথে সম্পর্ক আছে বোতামের, আমার নাই। তখনকার দিনে পায়ের মাইলের পর মাইল, এই মাইলের পর মাইল চলার সাথে মূলত সম্পর্ক আছে পায়ের, তখনকার কোনো কিছু নাই। অর্থাৎ ক্রিয়ার সাথে সম্পর্কটা হবে পরোক্ষ, সেটাকে বলে কি সম্বন্ধ। আর একটা বিষয় মনে রাখবেন যে এই কটা উদাহরণ তো অবশ্যই দেখবেন, সম্বন্ধ করা কি র অথবা কি এর বিভক্তি থাকে, অর্থাৎ ষষ্ঠী বিভক্তি। কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? ষষ্ঠী বিভক্তি। শুধু এই 3টা উদাহরণ দেখবেন তাহলেই হবে। এটাকে মূলত প্রকৃত কারক বলা যায় না, যেহেতু ক্রিয়ার সাথে আর কি নেই, সম্পর্ক নেই। আচ্ছা এবার একটু প্লিজ মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন প্লিজ এই স্লাইড মানে এই জায়গাটা খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনারা প্লিজ আর কমেন্ট না করে নিজ দায়িত্বে যারা দেখেন,
যে বিভ্রান্তিকর কিছু কারক নয়। দেখেন আমরা বলেছিলাম যে অপাদান মাইনাস সম্পর্ক, অধিকরণ প্লাস সম্পর্ক, পরকালের স্বার্থ সম্প্রদান, ইহকালের স্বার্থ কর্ম। আমার ওই লেখাটা কি আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, খালেদা স্কুল পালালো, স্কুল থেকে পালালো। মনে করেন যে খালেদা যখন স্কুল থেকে পালালো, সে স্কুলে এখন অবস্থান করতেছে না, স্কুল থেকে চলে গিয়েছে। তার মানে মাইনাস সম্পর্ক, খালেদার স্কুলে নেই, জেল থেকে পলায়ন, মানে মানে আসামিটা জেলে ছিল এখন আর নেই, তার মানে মাইনাস সম্পর্ক, তাই অপাদান কারক। লোটাস স্কুলে গেল, এটা অধিকরণ কারক। কি আপনারা ভাবেন এটা যদি স্কুল হয়, এখান থেকে খালেদা পালালে অবশ্যই কি মাইনাস সম্পর্ক, তাই আমার হচ্ছে কি এটা হচ্ছে অপাদান। আর লোটাস যখন স্কুলে গেল, তার মানে স্কুলে গেল, তখন স্কুলটা আমার কোন কারক হবে? অবশ্যই অধিকরণ কারক, কারণ এখানে এসে কি হয়েছে? প্লাস হয়েছে। কি হয়েছে? প্লাস। গরিবকে কাপড় দাও, আচ্ছা এটা কি আমার পরকালের স্বার্থ না ইহকালের স্বার্থ? অবশ্যই আমরা কোনো কি শর্ত ছাড়া আমাদের পরকালের স্বার্থে আমরা কাকে দান করি? গরিবকে, তাই গরিবটা হবে আমার কোন কারক? সম্প্রদান কারক। ধোপাকে কাপড় দাও, এতক্ষণ যারা বলতেছিলেন এই জন্য এখানে ছিল এটা। এটার সাথে আমাদের কি ইহকালের স্বার্থ আছে না নাই? অবশ্যই আছে। ধোপাকে আমরা কাপড় কি পার্মানেন্টলি দেই? অবশ্যই না। আমাদের একটা ইহকালীন স্বার্থ যে আমাদের কাপড়টাকে পরিষ্কার করার জন্য দেয় এবং পরে আমরা কাপড়টাকে কিনে ফেরত নেই, কিন্তু গরিবকে দিয়ে আমরা সেটা কি ফেরত নেই না। তার মানে এটা কোন কারক হবে? কর্মকারক। যেমন দেখেন যে মণি সুইডেন থেকে ভারতে এলেন, যখন সুইডেন থেকে মণি গেলেন এখানে হয়েছে মাইনাস, তাই এটা অপদান কারক। আর যখন ভারতে এলেন ভারতে হয়ে গেছে কি প্লাস, এটা হয়ে গেলে কোন কারক? অধিকরণ কারক। যেমন আচ্ছা সমিতিতে টাকা দেওয়া বলতে তো ইহকালীন স্বার্থ। আচ্ছা এটার ব্যাখ্যাটা এরকম যে সমিতিতে চাঁদা দাও, সমিতিতে লেখা আছে সম্প্রদান কারক। আমি যতদূর জানি যে সমিতি জিনিসটা হচ্ছে এরকম যে কোনো এলাকায় যে বন্যা টন্যা হলে যে টাকার কালেকশনটা করা হয়, যেটা মানে আপনারা কয়েকটা ফ্রেন্ড মিলে যেটা করেন আর কি, এটা আর কি মনে করেন যে একটা এলাকায় বন্যা হয়েছে আপনারা সাহায্য করবেন, ওই জিনিসটাকে ধরে নেওয়া হচ্ছে ওয়ান কাইন্ড হচ্ছে সমিতি বা ফান্ড। সেটা দ্বারা আপনারা সাহায্য করেন, সেই সাহায্যে আপনাদের কোনো শর্ত থাকে না। আর যদি বলো তো সমবায় সমিতিতে চাঁদা দাও, তখন সেটাতে স্বার্থ থাকতো, কর্মকারক হতো। সমবায় সমিতি জিনিসটা কি? যে একটা পাড়া বা মহল্লায় থাকে যেখানে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়, সে টাকা দিয়ে ব্যক্তিগত কাজে লাগানো হয়। অর্থাৎ সমবায় সমিতিতে চাঁদা দাও, তাহলে ওটা হতো কোন কারক? আমার আলাদা কারক। অর্থাৎ সমিতিতে চাঁদা দাও, এটা অবশ্যই কোন কারক হবে বাবা? সম্প্রদান কারক। বুঝতে পারছেন ইরশাদ জাহান? আচ্ছা আমাকে যেতে হবে, অবশ্যই যার কাজটা কে করতে হবে? আচ্ছা আমার কাজটা কে করতে হবে? অবশ্যই যেতে হবে, যেহেতু বলতেছে কর্তা নিজে কর্তৃকারক। আমি তোমাকে ঘৃণা করি, এই যে তোমাকে নিচে আন্ডারলাইনটা থাকবে যে ঘৃণার কাজটা কে করে? আমি করি, আমি কর্তা। কার মাধ্যমে করতেছি? তোমাকে দিয়ে, অর্থাৎ তুমিটা হবে কি কর্মকারক। ছাদে বৃষ্টি পড়ে আর ছাদে পানি পড়ে, আচ্ছা এটা একটু বুঝাই। আমাদের মনে করেন এটা হচ্ছে আমাদের মেঘ, এই জিনিসটা ছাদ। আচ্ছা মনে করেন এই মেঘ থেকে বৃষ্টি পড়তেছে, মেঘ থেকে কোথায় বৃষ্টি পড়ছে? ছাদে। তার মানে বৃষ্টি পড়ার স্থানটা কি? ছাদ। তার মানে কি ছাদে কি পড়তেছে? ছাদে কি বৃষ্টি পড়ে, অর্থাৎ মেঘ থেকে ছাদে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়ার স্থান কোনটা? ছাদ। ছাদটা হবে কোন কারক? অধিকরণ কারক। ছাদটা হবে কোন কারক? অধিকরণ কারক। আর মেঘ থেকে যেহেতু আসতেছে, এখানে যদি মেঘ থাকতো তাহলে মেঘটা হচ্ছে অবাদান কারক, কারণ মেঘ থেকে কি হচ্ছে? জন্ম হচ্ছে। মেঘ থেকে পানি কোথায় হচ্ছে? ছাদে, পড়ার স্থান। আর ছাদে তারপরে যখন এই পানিটা মনে করেন জমা হলো, সেই ছাদ থেকে যখন পানি পড়তেছে, তার মানে কি বিয়োগ হচ্ছে, তখন সেটা হবে কি? অপাদান কারক। বুঝতে পেরেছেন? কারণ বিষয়টা হচ্ছে এইরকম, ছাদে পানি পড়ে মানে পানিটা আসে কোথায় পড়তেছে? ছাদে। মানে ছাদে কি বলে? বৃষ্টি পড়তেছে, সরি বৃষ্টিটা মেঘ থেকে কোথায় এসে পড়তেছে? ছাদে। তার মানে পানি পড়ার স্থানটা কি? ছাদ। আর এখানে এসে পানিটা কি হচ্ছে? প্লাস হচ্ছে। তারপরে এই পানি যখন ঘনীভূত হয় মানে এক জায়গায় জমে, তারপরে ছাদ থেকে পানি পড়ে। তার মানে কি ছাদে পানি পড়ে বলতে ছাদ থেকে পানি পড়ে, তার মানে পানিটা ছাদ থেকে কি পড়ে যাচ্ছে, তার মানে মাইনাস হচ্ছে, তাই এটা হবে কি? অপাদান কারক। এই যে 9টা উদাহরণ আছে, এই 9টা উদাহরণ কারো কি কোনোটা বুঝতে কি সমস্যা তাহলে প্লিজ বলেন। হ্যাঁ ছাদে পানি মানে ছাদ থেকে পানি পড়ে, কারণ সমস্যা। 7 নাম্বারটা মাইনাস
অপদান হবে কিনা। 7 নাম্বারটা, আমি তোমাকে ঘৃণা করি, মানে মাইনাস, না 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 না, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করার কাজটা কার দ্বারা করতেছি, আমি তোমার দ্বারা করতেছি, ভালোভাবে বুঝেছি। 8, 9, আচ্ছা, ছাদে পানি বৃষ্টি পড়ে, এর অর্থ হচ্ছে বাবা এরকম যে এটা মেঘ, এখান থেকে বৃষ্টিটা কোথায় পড়তেছে, ছাদে, তার মানে এই পানি পড়ার স্থান কোনটা, ছাদে, বুঝতে পেরেছেন, বৃষ্টিটা ছাদে আসতে পড়ছে। আর এই বাক্যটা এরকম, ছাদ থেকে পানি পড়ে, তার মানে ছাদ থেকে পানিটা কি হচ্ছে, মাইনাস হচ্ছে, তাই এটা হচ্ছে অপাদান কারক। আর ছাদে বৃষ্টি পড়ে অর্থ হচ্ছে ছাদে বৃষ্টিটা আছে কি হচ্ছে, প্লাস হচ্ছে, তাই হচ্ছে অধিকরণ কারক। আর কোথা থেকে পানি হচ্ছে, মেঘ থেকে, মেঘ তখন হবে অপাদান কারক। বুঝতে পেরেছেন, ছাদেরটা বুঝতে কষ্ট হচ্ছে, থেকে না, হ্যাঁ থেকেটাকে ইয়ে করা হয়েছে। আচ্ছা আমি আবার একদম ক্লিয়ার করে দিই, দাঁড়ান। এটা মনে করেন কি আমাদের ধরে নিলাম মেঘ, এই জিনিসটা আমাদের কি ছাদ। আমরা যদি বলি ছাদে বৃষ্টি পড়ে, মনে করেন যে ছাদ থেকে বৃষ্টি পড়ছে, মেঘ থেকে, এই বৃষ্টিটা অবশ্যই কোথায় হচ্ছে, ছাদে। পানি পড়ার স্থানটা হচ্ছে কি ছাদ, অধিকরণ। কই থেকে আসছে, বৃষ্টির উৎস কোনটা, মেঘ, তাই এটা হবে কি অপাদান। আচ্ছা এখন যদি ছাদে পানি পড়ে, এই যে পানিটা পড়লো এখানে আছে, বৃষ্টি পরে কি পানি হয়েছে, জমা হয়েছে, এই পানিটা ছাদ থেকে পড়ে গেছে, অর্থাৎ ছাদ থেকে পানি পড়ে, তার মানে ছাদে কি মাইনাস হচ্ছে, তখন সেটা হবে কি অপাদান। এবার বুঝতে পেরেছেন, ছাদে বৃষ্টি পড়ে, ছাদ থেকে পানি পড়ে আর কি। স্যার আমাকে যেতে হবে, এখানে তো কে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে, তাহলে কর্মকারক হবে না কেন, আমাকে, বিষয়টা না, মানে যাওয়ার কাজটা যে করবে সেই হচ্ছে আর কি ভাই কর্তা। বুঝতে পারছেন, আমাকে যেতে হবে, যাবো আমি। আচ্ছা বৃষ্টি ছাদে, হ্যাঁ ঠিকই আছে। দেবতার ধন কে যায় ফেলে, দেবতার ধন কে যায় ফিরায় লয়, এই দেবতাটা হচ্ছে আমার কোন কারক হবে, তাহলে থেকেটা উজ্জ্বল, হ্যাঁ থেকেটা উজ্জ্বল। আচ্ছা আমি একটা বলেছিলাম যে আমরা একটু রিয়াদ সাহেব একটু হচ্ছে, আমরা একটু প্লিজ ইয়াকে যাব, সরি কিপ দেরি, আমরা একটু লেকচার শিটে যাব প্লিজ। লেকচার শিট কি ভালো মতো দেখা যায়, ভালো মতো দেখা যায়, কিন্তু আমি সে ব্যবস্থা করবো আর কি। সরি সরি সরি, জুম করতেছি, এটা কি দেখা যাচ্ছে, আরো জুম করতেছি প্লিজ, আমি আরো জুম করব। দেখেন আরেকটা বিষয় আপনাদের এখানে আমি লিখে দেই, সময় বুঝালে, সরি এখানে লিখতে হবে প্লিজ, একটু আমি একটু বোর্ডে যাই, নোটটা কই, নোট। মনে করেন যে সময় বুঝালে অধিকরণ কারক, স্থান বোঝালে অধিকরণ কারক। মনে করেন যে সময় থেকে কোনো কিছু শুরু হলে বা কোনো স্থান থেকে কোনো কিছু শুরু হলে তখন অবদান কারক। যেমন হচ্ছে শনিবার স্কুল বন্ধ, শনিবার নিচে দাগ, সময় বোঝাচ্ছে তাই অধিকরণ কারক। আমরা যদি বলি শনিবার থেকে পরীক্ষা শুরু, শনিবারের নিচে দাগ, এটা তখন হচ্ছে অপাদান কারক। বুঝতে পেরেছেন, এটা তখন অপাদান, অর্থাৎ একটা না অধিকরণ হবে না আমাকে। আচ্ছা অর্থাৎ একটা সময় যদি বোঝায়, কোনো শুধু সময় বোঝায়, তখন সেটা আমার কি অধিকরণ কারক, সুইচ অফ করেন, অধিকরণ কারক। আর কোনো সময় থেকে যদি কোনো কিছু যদি শুরু হয় তখন সেটা হবে আমার কি অপাদান কারক। আর এসিটা একটু দিয়ে, তার মানে আমার কথা বুঝতে পারছেন
যে মনে করেন যে আমি ঢাকা যাব, ঢাকাটা অধিকরণ কারক স্থান। যদি বলা হয় ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব এই 200-250 কিলো, তার মানে এই শুরু হয়েছে কোথায়, ঢাকা, তখন এটা হবে কি অপাদান কারক। অর্থাৎ একটা সময় বুঝালে আমার অধিকরণ কারক হবে, কিন্তু ওই সময় থেকে যখন কোনো কিছু শুরু হবে তখন সেটা হবে অপাদান কারক। স্থান বুঝালে আমার অধিকরণ কারক হবে, ওই স্থান থেকে কোনো কিছু যদি শুরু হয় তখন সেটা হবে কি অপাদান কারক। হ্যাঁ, আপনাদের তো তাই দিতে হবে। আচ্ছা প্লিজ, এটা কি দেখা যাচ্ছে না? আমি আরো একটু জুম করব, আমি কি আরো একটু জুম করব? আচ্ছা আমি একটু প্লিজ এটা না না, ওটা আমি দেখতেছি না। একদম। আচ্ছা প্লিজ এটা একটু স্যার আমাদের কাছে শীট আছে স্যার। আচ্ছা শীট থাকুক, যেটাই থাকুক, ওটা আলাপ পরে। শীট আছে ওটা তো আমি জানি বাবা, আগে জিনিসটাকে দেখেন। সকাল 9টায় পরীক্ষা শুরু হয়েছে, এখানে বলছে সকাল 9টা, একটা সময় নির্দেশ করতেছে। সময় নির্দেশ করলে কোন কারক? অধিকরণ কারক। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, এ বাক্যে আমারে, ত্রাণটা কে করবে? যে করবে সে কর্তা। তাহলে আমার এটা কোন কারক? কর্মকারক। তখনকার দিনে, তখনকার সরাসরি সম্বন্ধকারক। ফুলের গন্ধে ঘুম আসে না, ফুলের, এই যে এটা কোন কারক? সম্বন্ধকারক, সরাসরি ওখান থেকে। মৃত্যুজনের দেহ হলো, অন্ধজনের দৃঢ় প্রাণ, সমিতিতে চাঁদা দাও, সৎপাত্রে কন্যাদান করো, সম্প্রদানের সপ্তমী। এই 4টা উদাহরণ দেখতে বলেছিলাম, যে মৃত্যুজনে দেহ হলো, অন্ধজনের দৃঢ় প্রাণ, সমিতিতে চাঁদা দাও। আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে না? আচ্ছা শীটে আছে, তারপরে আমি 2-একটা দেখাচ্ছি যে এখানে, সরি আচ্ছা এই পাশে। আচ্ছা দেবতার ধন কে যায় ফিরায় লয়ে। আচ্ছা দেবতার ধন, এখানে অবশ্যই দেবতার চেয়েছে। কি চেয়েছে? দেবতার, মানে দেবতাকে যে সম্পদটা দেওয়া হয়েছে কোনো শর্ত ছাড়া। কি ছাড়া? শর্ত ছাড়া। এটা অবশ্যই সম্প্রদান কারক হবে। একজন অনেকক্ষণ থেকে বলছিলেন ভাই কি হবে কি হবে, দেখেন এটা সম্প্রদান কারক হবে। 22 নম্বর কি আছে দেখেন, 22 নম্বরে কত আছে বা ভাইয়া? 22-এর গ, 22-এর গতে কি আছে দেখেন তো, এই যে সম্প্রদানের ষষ্ঠী। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এখানে পায়ের শব্দটি কোন কারক? করণ কারক, মানে চিহ্ন কার দ্বারা পড়বে? আচ্ছা পায়ের দ্বারা। ঘরেতে ভ্রমর এলে গুনগুনিয়ে, ঘরেতে, ঘরেতে কোন কারক? এখানে দেখেন স্থান বোঝাচ্ছে, অধিকরণ কারক। আচ্ছা ফুলে ফুলে ঘর ভরেছে, নিম্নরেখ, আর কি দ্বারা ঘর ভরেছে? ফুল দ্বারা। এই যে এটা হবে কোন কারক? করণ কারক। সারা রাত বৃষ্টি হচ্ছে, সারা রাত কি বোঝাচ্ছে? সময়, অধিকরণ কারক। তা আর কি দেখাই দিতে হবে? এক নম্বরটা সমাধান করেন। অবশ্যই করতেছি, একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে, বেশি কঠিন প্রশ্ন করবেন না। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক আল্লাহ ভরসা। হ্যাঁ 1 নম্বর কি আছে? আচ্ছা কালকের কথাটা মনে রেখো। এই যে দেখেন, মনে রেখো, আপনি এটা সম্বন্ধকারক শিওর। কারণ দেখেন যে এই মনে রাখার সাথে কথার সম্পর্ক আছে। এই কালকের কি কোনো প্রকার সম্পর্ক আছে? আপনি বলেন আছে? স্যার কত পেজটা? আমি তো পেজ 19 নম্বর পেজ। কালকের কথাটা মনে রাখার সাথে সম্পর্ক আছে কথার। কালকের কি কোনো সম্পর্ক আছে? মনে রাখা মানে ক্রিয়া, ক্রিয়ার সাথে আমরা আগেই বলছি সম্বন্ধ পদের সম্পর্ক পরোক্ষ। তার মানে কি সম্পর্ক থাকবে না? তার মানে কোন পদ হবে? সম্বন্ধ। বাবা রোববার বাড়ি থাকেন, রোববার কি বোঝাচ্ছে? একটা সময় বোঝাচ্ছে, অধিকরণে শূন্য, কারণ রোববারের সাথে কোনো প্রকার কোনো বিভক্তি নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা আরো দেখে কি আছে দেখা যাক। আর দুটা বলতে হবে। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? আগে বলে দিয়েছি, ষষ্ঠী বিভক্তি রয়ের। বাবা বাড়ি নেই, বাক্যটিতে বাড়ি স্থান বোঝাচ্ছে, অধিকরণে কি হবে? শূন্য। শুক্রবার স্কুল ছুটি, এখানে শুক্রবার কি হবে? অধিকরণ কারকে শূন্য বিভক্তি, কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ। ছাগলে কিনা খায়, টাকায় টাকা আনে, এই টাকায় টাকা আনে। আচ্ছা আরিফ বই পড়ে, এই যে এটা হবে কর্তৃকারকে শূন্য, কারণ আরিফ পড়তিছে কর্তা, এর সাথে কোনো প্রকার কি নেই? বিভক্তি নেই। তার মানে 13-র উত্তর হবে কত? এই যে 13-র গ। এরপর যদি এখানে আষাঢ়ে বৃষ্টি নামে, নিম্নরেখ। আচ্ছা এখানে
নিম্নরেখ বলতে তো দাগ দেওয়া নেই বাবা, মানে সম্ভবত এই যে এটা নিচে, তার মানে আসার বলতে এখন কাকে বোঝাচ্ছে? 26। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এই বাক্যে বাংলাদেশের কি? আচ্ছা বাংলাদেশটা কি বোঝাচ্ছে বলেন তো? স্থান বোঝাচ্ছে না? সলভ ক্লাস লাগুক, সেটা সমস্যা নেই, সলভ ক্লাস আমাদের দেবে ইনশাল্লাহ, আপনাদের তো দেয়, সুতরাং এই চিন্তা তো আপনার বাজেনি। আচ্ছা এখন যে প্রশ্ন করছে যে একটাই দেখাবো আর কি, 26 যে স্বাধীন বাংলাদেশে, এখানে অবশ্যই বাংলাদেশে একটা কি বোঝাচ্ছে? স্থান বোঝাচ্ছে। স্থান বোঝালে কি হবে বলেন তো? অধিকরণ কারক, আর এর সাথে এর যুক্ত আছে, তার মানে অধিকরণে ষষ্ঠী আমি দেখালাম, দেখি আমার উত্তর হয় নাকি। 26-2, এই যে 26-2 ঠিকই তো আছে। বোটা আলগা ফল গাছে থাকে না, এটা তো বোটা থেকে কি হয়েছে? খসে গিয়েছে, মানে মাইনাস হয়েছে, তাই মাইনাস হলে আমাদের কি হবে বলেছিলাম? অবাদান কারক। তাই দেখ, তার কি কিছু বলে দিতে হবে নাকি বলেন? আষাঢ়ে বৃষ্টি নামে এখানে নিম্নরেখ তো দাগ দেয় না, আমি আষাঢ়ের নিচে দিয়েছি, যেহেতু একটা বোঝাচ্ছে কি সময় বোঝাচ্ছে, তখন মানে কি মাসের নাম, তখন অধিকরণে কি হবে? সপ্তমী। উত্তর কি দেওয়া আছে? 28-এর। হ্যাঁ এই যে 28-এর ঘ। 29। আচ্ছা অনলে পুড়িয়া গেল, আচ্ছা এটা কোন কারক হবে? আচ্ছা পুড়ে গেল কিসে? অনল মানে কি আগুন, পুড়ে গেছে কার সাহায্যে, কি উপায়ে? আগুন দ্বারা পুড়ে গেছে, তাই হবে কি? করণ কারক, করণের সপ্তমী। অনল মানে হচ্ছে আগুন। আচ্ছা ভাইয়া বেস্ট ক্লাসের আলাপ পরে ভাইয়া 19 নাম্বারটা, আচ্ছা আমি বলে দিচ্ছি 19 ভাইয়া, 19 বলে দিচ্ছি একটু, হ্যাঁ 19। দেখেন এবারের সংগ্রাম স্বাধীনতা, এখানে কারক বিভক্তির বিচারে স্বাধীনতা কি? আমি ওটা বলেছি কিসের জন্য সংগ্রাম করতেছি? স্বাধীনতার জন্য, তার মানে কি নিমিত্তার্থে কি হবে? ষষ্ঠী। নিমিত্তার্থে কি হবে? ষষ্ঠী। আমি বলেছিলাম জুন্ন বুঝালে নিমিত্তার্থক কারক হবে, বুঝতে পেরেছেন? তার মানে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তার মানে স্বাধীনতার বোঝাচ্ছে, কার জন্য? স্বাধীনতার জন্য, তাই নিমিত্তার্থে ষষ্ঠী হবে। আচ্ছা উত্তর কি দেওয়া আছে দেখি? 19-এর গ, আমি তো দাগাইছি, কি দেওয়া আছে এখানে? 19-এর গ ঠিকই আছে। আর কত নাম্বার বলছে? 25-23, এই এত বললে হবে না রে। আচ্ছা শিক্ষক 23, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, এটা আমি একবার বলে দিয়েছি, এখানে পায়ের নিচে দাগ আছে, চিহ্ন কি দ্বারা হয়েছে? পা দ্বারা, তার মানে কি করণে কি হবে? এটা ষষ্ঠী। 25 শিক্ষায় আমাদের আগ্রহ নেই, শিক্ষায় কোন কারক? অধিকরণ কারক। শিক্ষা এখানে স্থান হিসেবে কিসে আমাদের আগ্রহ নেই? শিক্ষায়। আচ্ছা এরপরে কি আছে? স্যার আর বলা যাবে না, ওটা সলভ ক্লাসে আপনারা ঠিক করে নেবেন, আমরা এখন স্লাইডে চলে যাব। আচ্ছা স্লাইড টাইম আমি করে করতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই আর কিছু নয়। এবার বাচ্চ, আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা 29, আমার কথা এখন মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বাচ্চ খুব ইজিলি বুঝতে পারবেন, না ছাড়া কিন্তু আপনি ঝামেলায় পড়বেন, বুঝতে পারছেন? আমার কথা আগে ইজিলি শোনেন আগে। বাচ্য বলতে বোঝাচ্ছে একটা বাক্যের প্রকাশভঙ্গি, অর্থাৎ একটা বাক্যকে যেভাবে উপস্থাপন করা হয় সেটা হচ্ছে সোজা বাংলা হিসাব হচ্ছে কি? বাচ্য, বুঝতে পারছেন? বাচ্য 3 প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, আর একটা হচ্ছে কি? ভাববাচ্য। দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তিতে একই, কিভাবে বুঝবো? ও আচ্ছা 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 আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, দ্বিতীয় আর চতুর্থ। সরি আপু, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, আমি একটু বুঝে দেই। কে রে এরে, কে রে এরে, এটা ধরলাম চতুর্থী, এটা ধরলাম কি? দ্বিতীয়া। তো ওনার কথা খুবই যুক্তি যে দ্বিতীয় আর চতুর্থ বিভক্তি হচ্ছে সেম, অর্থাৎ জন্য বা নিমিত্ত বুঝালে চতুর্থী বিভক্তি হবে, আর অন্যতায় হবে দ্বিতীয় বিভক্তি। যেমন আমি তোমাকে কলম দিলাম, তোমাকে কলম দিলাম, তার মানে তোমাকে এখানে দ্বিতীয় মানে কে বিভক্তি যুক্ত আছে, তার মানে এখানে আমার চতুর্থী বিভক্তি হবে না দ্বিতীয়। আমি তোমাকে যখন কলম দিলাম মানে কলমটা কার জন্য? তোমার জন্য। জন্য বোঝাতে চাই চতুর্থ বিভক্তি, গুরুকে ভক্তি, ভক্তিটা কার জন্য? গুরুর জন্য, চতুর্থ বিভক্তি মানে চতুর্থ বিভক্তি। আর আমি বলি তোমাকে দিয়ে এ কাজ হবে না, এই তোমাকের বিভক্তি এখানে হবে দ্বিতীয় বিভক্তি, অর্থাৎ আমাদের জন্য বা নিমিত্ত বুঝালে চতুর্থী বিভক্তি, আর অন্যথায় হবে আমাদের দ্বিতীয় বিভক্তি, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এখন স্যার অন ফায়ার না,
কি ফায়ার না, ওয়েদারটাই আর কি গরম আর কি, এই জন্য এসিতে আছেন আপনারা, কম্বলের নিচে আছেন, আর আপনাদের সুখ বেশি। ও ভয়েসটা ভাই, ভয় নাই হবে জয়। হ্যাঁ, ভয় করলে ভয়, না করলেই কিছু নয় আর কি। আমার কথা শুনেন, বাচ্য হচ্ছে একটা বাক্যের প্রকাশ ভঙ্গিকে বলে বাচ্য। বাংলা ভাষায় বাচ্য হচ্ছে 3 প্রকার, যেমন হচ্ছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। আমার কথা শুনেন আগে, যে কর্তৃবাচ্যে প্রাধান্য থাকবে কর্তার, আর কর্মবাচ্যে প্রাধান্য থাকবে কর্মের, আর ভাববাচ্যে প্রাধান্য থাকবে কার? ক্রিয়ার। আচ্ছা, আমরা একটু কর্তৃবাচ্যটা দেখি। দেখেন, যে বাক্যে কর্তার প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়া, আচ্ছা ওটা দরকার। সমাজপতি রায় দুর্নীতি করে, ঝর্ণা ছবি আঁকে, শিক্ষক ছাত্রদের পড়ান। দেখেন, এখানে একটা বিষয় আমি দাগ দিলাম, এই যে দেখেন লেখাটা কি দেখা যায়, আমি হলুদটা করে নিচ্ছি। দেখা যায় যে কর্তায় বিভক্তি না থাকলে কর্তৃবাচ্য হয়। সমাজপতি রায় দুর্নীতি করে, কোনো বিভক্তি নেই। ঝর্ণা ছবি আঁকে, বিভক্তি নেই। শিক্ষক ছাত্রদের পড়ান, বিভক্তি নেই। আমি আগামীকাল যাব, এগুলোতে কোনো প্রকার কি নেই, বিভক্তি নেই। সার বুদ্ধিমান ও আলাপ পরে। তার মানে আমাদের কি, যে কর্তা মানে প্রাধান্য পালে সেটাই হবে আমাদের হচ্ছে কি, কর্তৃবাচ্য। ক্রিয়া ছাড়াও ভাবের মধ্যে পার্থক্য কি? আচ্ছা 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 প্লিজ, আমি ক্লিয়ার করতেছি, এখন কথা বলা যাবে না। আমার কথা আগে শুনেন, আপনারা প্রশ্ন হলে আমি আর উত্তর দেব না, কারণ আপনারা প্রশ্ন অন্য জায়গা থেকে করেন, এর ফলে অন্যের জন্য ইন্টারাপ্ট হয়। এখন দেখেন, কর্তৃবাচ্য চিনার আরেকটা সহজ টেকনিক আছে। যখন আপনি কর্তাটাকে চেঞ্জ করবেন, ক্রিয়াটাও সাথে সাথে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে লিখি, সরি 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 আমি ভাত খাই, কর্তা নিঃসন্দেহ কি, আমি। আচ্ছা, আমি কর্তা। এখন কথা হচ্ছে স্যার, আমি প্রশ্ন করি আপনার, ও বুদ্ধিমান, আরে বুদ্ধিমানের আলাপ পরে, সবাই বুদ্ধিমান। ভাত মানে হাত দিয়ে যে ভাত খায় ওই বুদ্ধিমান, বুঝতে পারেননি সবাই আর কি। আমি ভাত খাই, আমি একটা টেকনিকের কথা বলছি, এটা মনোযোগ দিয়ে শুনেন, কমেন্টের আলাপ বাদ দেন। যে দেখেন, যে কর্তা চেঞ্জ হলে ক্রিয়াও চেঞ্জ হবে, তার মানে তখনই সেটা হবে কোন বাচ্য, কর্তৃবাচ্য। দেখেন, আমির জায়গায় যদি আপনারা সে বসান, তাহলে এই কি ক্রিয়া কি চেঞ্জ হবে না, হবে না? ক্রিয়া হবে না, হবে না? চেঞ্জ হবে না, হবে না? হবে। তার মানে কর্তৃবাচ্য চেনার একটা সহজ উপায়, যদি আমার কর্তাকে যদি আমরা চেঞ্জ করি, ক্রিয়াটাও সাথে সাথে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তার মানে সেটা আমার কোন বাচ্য হবে, কর্তৃবাচ্য। সে ভাত খায়, তার মানে কর্তৃবাচ্য কিভাবে অ্যাপ্লাই করতে পারেন, বুঝতে পেরেছেন? আমি বই লিখি, আমি জায়গা যদি চেঞ্জ করে লিখে, সে বই লেখে। তার মানে কি, কর্তা চেঞ্জ করলে ক্রিয়াটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমরা এটা একটা অ্যাপ্লাই করতে পারি, যদি কর্তাকে চেঞ্জ করে যদি আমার ক্রিয়াটাকে চেঞ্জ করা যায়, তাহলে সেটা আমার কোন বাচ্য হবে, কর্তৃবাচ্য হবে। আর কর্তৃবাচ্যের কর্তার সাথে কোনো প্রকার বিভক্তি থাকবে না। কথা কি ক্লিয়ার? এই জন্য বলতে, আমি যে ছোটখাটো যে কথাগুলো বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনাদের একটু উপকার হতে পারে। আচ্ছা, কর্মবাচ্যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে, অর্থাৎ কর্মের প্রাধান্য পাবে। আর এখানে একটা দেখেন, কর্তায় বিভক্তি থাকবে এবং বাক্যে কর্মপদ থাকবে। এই যে দেখেন, কর্তায় কি থাকবে, বলছে বিভক্তি থাকবে। দেখেন এখানে উদাহরণ করে দেখেন, শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে, বিভক্তি। আলেকজান্ডার কর্তৃক কি পারস্য কি হয়েছে, দেশ বিজিত হয়েছে। আমার দ্বারা চিঠিটা পড়া হয়েছে, কি যুক্ত আছে, বিভক্তি আছে। আচ্ছা, এরপরে আমরা একটু একটা বক্স, শীটে নাই কৌশল, শীটে তো কৌশল নাই, শীটে তো কৌশল নাই, আমি তো বলে দিলাম, আপনি একটু লিখে নেন রে ভাই। আচ্ছা দেখেন, কর্তৃবাচ্য দেখুন, বিদ্বানকে সকলেই আদর করে, তার মানে আদর করার কাজটা কারাই করে, সকলেই। এটা আমার হচ্ছে কি বাবা, কর্তা। এখন আপনাকে আমি যে থিওরিটা অ্যাপ্লাই করেছি, এখানে যদি সকলের জায়গায় যদি আমি বসাই, তাহলে দেখেন ক্রিয়াটা আমার কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, করি। তার মানে কর্তৃবাচ্য। দেখেন, আল্লাহ তাআলা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, এখানে কর্তা চেঞ্জ করলে ক্রিয়া চেঞ্জ হবে, কিন্তু এটা কর্তা যদি চেঞ্জ করে তাহলে শিরক হয়ে যাবে, দরকার নাই। আচ্ছা, জাহানারা ইমাম 71 দিনগুলো রচনা করেছেন, কর্তা জাহানারা ইমাম, এখানে চেঞ্জ করে আপনি যদি লেখেন আমি, তাহলে হবে কি, দেখেন আমি করেছি, তার মানে কি, কর্তা চেঞ্জ করলে আমার ক্রিয়াটাও কি হয়েছে, চেঞ্জ।
এবার কি বুঝতে পারছেন? স্যার একটু স্লো বলে, হ্যাঁ অবশ্যই স্যার আজকের ক্লাসের পিডিএফ। আমার কথা কি বুঝতে পেরেছেন যে কর্তা চেঞ্জ করলে আমার ক্রিয়াটাও চেঞ্জ হবে, তখন কোন বাচ্চা হবে? কর্তৃবাচ্য হবে। আচ্ছা দেখেন, দেখালাম। আর এটা কেন চেঞ্জ করলাম না এটা আপনারা বুঝতে পেরেছেন যে এখানে যদি আল্লাহর জায়গায় যে কারণ আমি দিই তাহলে সেটাই শিরিক হয়ে যাবে, ওটা দিচ্ছি না। আর আমরা বলছি কর্মবাচ্যে কর্তার সাথে কি যুক্ত থাকবে? বিভক্তি। দেখেন, সকলের দ্বারা বিদ্বান কি হন? আদ্বিত হন আল্লাহ কর্তৃক, জাহানারা ইমাম কর্তৃক। আর এখানে কোনো প্রকার বিভক্তি নেই, আর ওখানে কি আছে? বিভক্তি আছে। তার মানে কর্তৃবাচ্য ও কৌশলটা আরেকবার দেখান, যে কৌশলটা হচ্ছে যদি কর্তা চেঞ্জ করলে ক্রিয়াটাও যদি পরিবর্তন হয় তাহলে কর্তৃবাচ্য হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তার উৎকৃষ্ট উদাহরণ এই যে জাহানারা ইমাম 71 দিনগুলি রচনা করেছেন, কর্তা চেঞ্জ করেছে, আমি 71 দিনগুলো রচনা করেছি। তার মানে কর্তার সাথে ক্রিয়ার একটা কি চেঞ্জের সম্পর্ক আছে। এবার বুঝতে পেরেছেন? আর এখানে কর্তার সাথে বিভক্ত থাকবে না, কিন্তু কর্মবাচ্য কর্তার সাথে কি থাকবে? বিভক্তি থাকবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার সব ভাব বাচ্চে। ভাব বাচ্চে একটা কৌশল, মানে বেশিরভাগ ক্ষেত্রে, এটা শিওর নয় আর কি, বেশিরভাগ ক্ষেত্রে কর্ম থাকে না। কি থাকে না? কর্ম থাকে না, এবং ক্রিয়ারই কি থাকে? প্রাধান্য থাকে। বুঝতে পেরেছেন? কর্তায় বিভক্তি থাকবে কিন্তু বাক্যে কর্মপদ থাকে না। কৌশল নয়, কর্মপদ আমার থাকতেও পারে, সেটা কোনো কথা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কর্মপদ থাকে না। আচ্ছা, এটা আপনারা একটু খাতায় লিখে নেন। ডিরেক্ট সেন্স, চেঞ্জ হবে বাবা। ডিরেক্ট সেন্স কর্মবাচ্য, ইনডিরেক্ট সেন্স আরেকটা, যে ভাববাচ্যতে যখন এগুলো দেখবেন কোনো বাক্যের মাঝে, করা হোক, বলা হোক, যাওয়া হোক, খাওয়া হোক, কোনো বাক্যের ভিতরে যখন এই জিনিসগুলো দেখতে পাবেন, যে করা হোক, বলা হোক, যাওয়া হোক, খাওয়া হোক, এগুলো যদি থাকে, সময় তো দিবেন লিখে, হ্যাঁ ঠিক আছে লিখেন, যে কোনো বাক্যের মাঝে যদি এই শব্দগুলো দেখেন তাহলে সেটা আমাদের কি হবে? ভাববাচ্য। আর ভাববাচ্যে প্রাধান্য থাকবে ক্রিয়ার প্রাধান্য। এগুলো টেকনিক বলে দিচ্ছি। আর ডিরেক্ট সেন্স বুঝালে কর্মকারক, আর ইনডিরেক্ট সেন্স বুঝালে হবে কি? ভাববাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। এইটুকু তো লিখে নিয়েছেন নাকি? তাহলে আমি প্র্যাকটিসে আপনাদের একটু দেখাতে পারবো আর কি, আমার জন্য সুবিধা হবে। আর কোনো বাক্যের মাধ্যমে যদি করা হোক, বলা হোক, যাওয়া হোক, থাকা হোক, খাওয়া হোক, এগুলো থাকলেও আমার ভাববাচ্য হবে। আপনি স্মার্ট আচ্ছা, এবার আমরা একটু যাই, চলেন তো কি আছে। আমি যাব না, দেখেন ডিরেক্ট সেন্স। ডিরেক্ট সেন্স কর্তৃবাচ্য। কর্মবাচ্য কেন নয়? যে কর্তার সাথে আমার কি যুক্ত নাই? বিভক্তি যুক্ত নাই। আমার যাওয়া হবে না, একই জিনিস দেখেন ইনডিরেক্ট সেন্সে আছে ভাববাচ্য। তুমি ঢাকা যাবে, তোমাকেই ঢাকা যেতে হবে, ইনডিরেক্ট সেন্স। তুমি কখন এলে, তোমার কখন আসা হলো। ওখানে কেন গেলে, ওখানে কেন যাওয়া হলো। তুমি সেখানে যাবে, তোমাকেই সেখানে যেতে হবে। কেন এই কাজ করলে, কেন এই কাজ করা হলো। আর মিথ্যা বলো না, আর মিথ্যা বলা বন্ধ করো। বুঝতে পেরেছেন? যে ডিরেক্ট সেন্স আর অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ। যদি আমার শোনেন, যদি আমার যে ভাববাচ্যটা হচ্ছে কি প্যাসিভে থাকবে, মানে হচ্ছে কি ইনডিরেক্ট সেন্সে থাকবে, আর ডিরেক্ট সেন্সে থাকবে আর এটা কর্তৃবাচ্য কেন?
এখানে কর্তার সাথে আমার কোনো প্রকার কি যুক্ত নাই, বিভক্তি যুক্ত নাই। এটা তো বুঝতে পেরেছেন যে কর্তৃবাচ্যে কর্তার সাথে বিভক্তি থাকে না, এটা তো আমি আগেও দেখালাম, বুঝতে পেরেছেন। তাই আমি যেভাবে বললাম এভাবে দেখে শীটটা একটু পরে উদাহরণগুলো দেখলে আপনাদের জন্য সহজ হবে, বুঝতে পেরেছেন আমার কথা। আচ্ছা, এরপরে আমরা যাব কর্মকর্তৃবাচ্যে, অর্থাৎ যখন একটা বস্তুই কর্তার জায়গা দখল করে। যেমন দেখেন বাঁশি বাজে, এমনভাবে বলা হচ্ছে বাঁশি মনে হয় নিজে নিজেই বাজতেছে। যেমন হচ্ছে সাইকেলটা দ্রুত চলে, ডিরেক্ট সেন্স হলে আমার হতে পারে হচ্ছে কর্তৃবাচ্য হতে পারে, কর্ম হতে পারে। তখন হচ্ছে যদি বিভক্তিযুক্ত থাকে তখন কর্মবাচ্য, আর ইনডিরেক্ট সেন্সটা হবে কি ভাববাচ্য। এখন দেখেন আমি যদি বলি সাইকেলটা অতি দ্রুত চলে, এমনভাবে বলা হচ্ছে যে সাইকেল মানে নিজে নিজেই চলে। যেমন বাঁশি বাজে, এমনভাবে বলা হচ্ছে বাঁশি মানে নিজে নিজেই বাজে। ঢোল বাজে, ঢোল এমনভাবে বলা হচ্ছে ঢোল মানে কি নিজে নিজেই বাজে। আজান হচ্ছে, এমনভাবে বলা হচ্ছে আজান মানে নিজে নিজেই হচ্ছে। অর্থাৎ বস্তুগুলো যখন কর্তার স্থান দখল করে তখনই সেটা হয় কি কর্মকর্তৃবাচ্য। আমার কথা কি বুঝতে পেরেছেন? স্যার চা খাবেন? খুব ক্লান্ত, আমি ক্লান্ত হয়ে জানি হৃদয়। আমার কথা বুঝতে পারছেন যে বিষয়গুলো এমনভাবে বলা হবে যে ওই মনে করো যেমন হচ্ছে আজান হচ্ছে, এমনভাবে বলা হবে আজান নিজে নিজে হচ্ছে। আজান কি আজান নিজে নিজে হয়? হয় না। সাইকেলটা দ্রুত চলে, তাহলে সাইকেলটা এখানে কর্তার স্থান দখল করে আছে, কিন্তু সাইকেল তো দ্রুত মানে নিজে এমনভাবে হচ্ছে নিজে নিজে চলে। আবার যদি বলছে ঢোল বাজে, যে ঢোল কি নিজে নিজেই বাজে? ঢোল বাজে, বাঁশি বাজে, এমনভাবে বলা হচ্ছে ওটা মনে হয় নিজে নিজেই বাজে, এইরকম করে বলা হচ্ছে আর কি। অর্থাৎ কোনো বস্তু যখন হচ্ছে যে কর্তার স্থান দখল করে সেটা হচ্ছে কি কর্মকর্তৃবাচ্য বলে। স্যার ঠান্ডা লাগে না, এসিতে আছি বাবা। সাকিব রেইজ ভয়েসড, কলম লিখছে, হ্যাঁ কলম লিখছে, হর্ন বাজে, যে এমনভাবে বলা হচ্ছে যে কলম মনে হচ্ছে নিজে নিজেই লিখতেছে, হর্ন বাজে মানে হর্ন। অর্থাৎ বস্তু কর্তার স্থান দখল করলে কর্মকর্তৃবাচ্য। আমি বলেছিলাম আমি আপনাদের একটা জায়গায় সেরে এসেছি, ওই জায়গাটা আমি এখন দেখাবো। কারকে এই যে এই জায়গাটা হচ্ছে আমি দেখাবো, লিখে রেখেছিলাম বাচ্চ। দেখেন কর্মবাচ্যের পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। দেখেন আমরা বলেছি কর্তার সাথে কি যুক্ত থাকবে? বিভক্তি যুক্ত থাকবে। কোন বিভক্তি? তৃতীয়া। তখন কি হবে? কর্মবাচ্যের কর্তা। ভাববাচ্য আমার যাওয়া হবে না, ইনডিরেক্ট সেন্সে আছে। আমি যাব না, ডিরেক্ট সেন্স। আমার যাওয়া হবে না, ইনডিরেক্ট সেন্স আছে, ভাববাচ্য। কর্মকর্তৃবাচ্য দেখেন বাঁশি বাজে, জল পড়ে, পাতা নড়ে, কলমটা লেখে, গাড়ি চলে, এমনভাবে বলা হচ্ছে যেন এরা নিজেরাই হচ্ছে, অর্থাৎ বস্তু কর্তার স্থান দখল করে আছে। এখন এই জায়গাটাকে ক্লিয়ার হতে পেরেছেন? এই জন্যই তখন এটা আমি দেখাইনি। আচ্ছা, আচ্ছা উক্তি, উক্তিটা আমি কিছু করাবো না, আপনারা করেন। প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি, ন্যারেশন আর কি। ইনডিরেক্টটাকে বলে প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্টটা হলো পরোক্ষ উক্তি, আর ডিরেক্টটা বলে প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা আর কি। এটা আপনারা একটু দেখে নেবেন। জ্যোতি বা বিরাম চিহ্ন, দেখেন জ্যোতি বা বিরাম চিহ্ন কি? স্যার লেকচার 10 আপনি নিতে পারবেন? লেকচার 11 ক্লাস হলে 10 কেমনে হয় বাবা? প্লিজ একটু ওই প্রশ্নটা বাদ দেন, আমার কথাকে মনোযোগ দিয়ে শোনেন আপনারা। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো, আমি একটা নির্দিষ্ট সময়ে প্রশ্নগুলো নেই। দর্শনী, আচ্ছা দর্শনী সেটা পরে আলোচনা হবে বাবা, আমার কথাটা শোনেন। আমি নির্দিষ্ট প্রশ্নের উত্তরের সময় আছে, আমার কথা এখন শোনেন। যে জ্যোতি চিহ্ন কি বা বিরাম চিহ্ন কি, আমার কথাটা এখন শোনেন। একটা বাক্যের সম্বোধনটা পড়াননি, আমি পড়াবো, একটু আমাকে সময় দিতে হবে। আচ্ছা স্যার স্লাইডগুলো পিডিএফ দেবে বাবা, পিডিএফ দেবে, একটু ধৈর্য ধরে। সম্বোধনটাকে ওনাকে বলে দেয় আগে। সম্বোধন বলতে বোঝায় ডাকা বা আহ্বান করা। এখন যদি আপনার একটা বন্ধু হয়, কিরে আরিফ কই যাস, এই আরিফটাই হচ্ছে কি পদ? সম্বোধন। ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে, এটাই হচ্ছে সম্বোধন পদ। সম্বোধন পদ মানে হচ্ছে কি? ডাকা বা আহ্বান করা, বুঝতে পেরেছেন? ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? আপনাদের বইয়ের লাইন, ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে। এই ওগো দ্বারা কাউকে কি ডাকা বা আহ্বান করাচ্ছে, এটাই সম্বোধন পদ। আর মনে রাখবেন সম্বোধন পদের পরে কমা বসে, বুঝতে পারছেন? ওগো আস্তরা যাসনি ঘরের বাহিরে, এই ওগোটা হচ্ছে সম্বোধন পদ, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? মানে সম্বোধন মানে হচ্ছে ডাকা বা আহ্বান করা, আর সম্বোধন পদের সম্বোধন পদের পরে কি বসে? কমা বসে, এটা একটু মনে রাখবেন। এই সম্বোধন পদ গেল।
এটাই, এছাড়া সম্বোধনের কোনো কিছু তেমন নেই। আচ্ছা, জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন, আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য মনে করেন যে চিহ্নগুলোকে ব্যবহার করা হয় এগুলোকেই বলা হচ্ছে কি জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন। বুঝতে পেরেছেন? আচ্ছা, সম্বন্ধ আর সম্বোধন পদ কি এক? না, সম্বোধন বলতে হচ্ছে কাউকে ডাকা বা আহ্বান করা, আর সম্বন্ধটা হচ্ছে ক্রিয়ার সাথে এর সম্পর্ক হবে পরোক্ষ। ওই যে ফুলের গন্ধে ঘুম আসে না, এখানে কি ফুল দ্বারা কাউকে ডাকা বোঝাচ্ছে? না। কিন্তু যখন বলা হচ্ছে ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, ওগো দ্বারা কাউকে কি বোঝাচ্ছে? ডাকা বা আহ্বান হচ্ছে, তাই এটা হবে কি সম্বোধন পদ। বুঝতে পেরেছেন? আচ্ছা, দুইটা এক নয়, দুইটা এক নয়, আব্দুল খালেক এক নয়। আচ্ছা, এখন আপনারা একটু প্লিজ যে মনে রাখবেন যে এই জ্যোতি বা বিরাম চিহ্নের প্রবর্তক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জ্যোতি বা বিরাম চিহ্নের প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটার প্রবর্তন করে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি যদি ভুল না করি 1847 সালে তিনি সর্বপ্রথম জ্যোতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন, এবং তিনি যে বইয়ে ব্যবহার করেছিলেন এটা একটু লিখে রাখবেন। সে বইয়ের নাম হচ্ছে বেতাল পঞ্চ বিংশতি। অর্থাৎ জ্যোতি বা বিরাম চিহ্নের প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1847 সালে। আর তিনি যে গ্রন্থে সর্বপ্রথম জ্যোতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেছিলেন তিনি সেই গ্রন্থের নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। বুঝতে পেরেছেন? ডিউ প্রত্যাশী। আর জ্যোতি বা বিরাম চিহ্ন গুলো আমি আপনাদের একটু ইয়ে করে দেই, তারা। আচ্ছা, এখানে টোটাল দেওয়া আছে 14টা। টোটাল দেওয়া আছে কতটা? আচ্ছা, জ্যোতি বা বিরাম চিহ্নর মাঝে কিন্তু পার্থক্য আছে, এটা একটু বলে দেই। বেতাল পঞ্চবিংশতি, বেতাল বইয়ের নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। ওই যে লেখা আছে বেতাল পঞ্চবিংশতি বই সর্বপ্রথম লেখে, এটাও কিন্তু পরীক্ষায় এসেছিল। 1847 সালে সর্বপ্রথম ব্যবহার করে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই জন্য জ্যোতি বা বিরাম চিহ্নের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আচ্ছা, বিরাম চিহ্ন আর জ্যোতি চিহ্নের মধ্যে পার্থক্য আছে। সরি 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 জ্যোতি চিহ্ন এবং বিরাম চিহ্নের মাঝে পার্থক্য আছে। বিরাম চিহ্ন বলতে যেখানে আমাদের থামতে হয়, বিরাম মানে থামার দরকার আছে, বিরাম মানে হচ্ছে কি থামার দরকার আছে। জ্যোতি চিহ্নতে থামার দরকার নেই। তার মানে আমরা এটা বলতে পারি সকল বিরাম চিহ্নই জ্যোতি চিহ্ন, সকল বিরাম চিহ্নই জ্যোতি চিহ্ন, কিন্তু সকল জ্যোতি চিহ্ন বিরাম চিহ্ন নয়। এখন দেখেন এখানে যদি আমরা যাই, যে দেখেন হাইফেন ব্রাকেট ইলেক, এই যে ইলেক হাইফেন ব্রাকেট এই তিনটাতে দাগ দিলাম, এখানে লেখা আছে বিরতিকাল কত, যে এগুলোতে থামার প্রয়োজন নেই, তার মানে এগুলো আমার বিরতি চিহ্ন হবে না। বুঝতে পেরেছেন? এগুলো বিরতি চিহ্ন হবে না। আচ্ছা, এখন যদি আমরা যাই কমা, এখানে বিরতিকাল হচ্ছে কত? এক বলতে যে পরিমাণ সময় লাগে, তার মানে কি এটা আমার হচ্ছে কোন চিহ্ন? বিরাম চিহ্ন। অর্থাৎ যে চিহ্নে থামতে হয় সেটা বিরাম চিহ্ন, আর যেটাতে থামা যায় না সেটা হচ্ছে জ্যোতি চিহ্ন। এগুলো হচ্ছে একাধারে আবার জ্যোতি চিহ্ন হবে। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে সকল বিরাম চিহ্ন জ্যোতি চিহ্ন, কিন্তু সকল জ্যোতি চিহ্ন বিরাম চিহ্ন নয়। যেখানে থামতে হয় সেটা বিরাম চিহ্ন, সেটা বিরাম চিহ্ন জ্যোতি চিহ্ন, কিন্তু যেটাতে থামা দরকার নেই সেটা শুধুমাত্র জ্যোতি চিহ্ন। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি যে 12টাতে দেখাচ্ছি দেখেন এখানে টোটাল কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এখানে 9টায় আছে, 9টাই খুব ভালোভাবে দেখতে হবে। আর এখানে এই যে আমি শেষের কয়টা দাগ দিয়েছি? 3টা। তার মানে এই টোটাল আমরা কয়টা পেলাম? 12টা। এই 12টা চিহ্নের ব্যবহার খুব ভালোভাবে দেখবেন। আর এই 12টা মনে রাখার সহজ উপায় দেখেন, হাইফেন ব্রাকেট ইলেক এগুলোতে কি দরকার নেই? থামার প্রয়োজন নেই। কোমা আর উদ্ধরণ চিহ্ন ইনভার্টেড কোমাতে থামতে হয় এক বলতে যে সময়, আর সেমিকোলন, সেমিকোলন যে এক বলার দ্বিগুণ সময়, এক বলার কি সময়? দ্বিগুণ সময়। তার মানে থামার প্রয়োজন নেই হচ্ছে 3টাতে, আর এখানে পড়লাম কয়টা? 3টা। টোটাল 6টা। টোটাল কয়টা পড়লাম? 6টা। আমি দেখাইছি কয়টা? 12টা। এই 6টা আপনার মাথায় আছে, আর বাদ বাকি যে 6টা সেখানে থামতে হবে মাত্র 1 সেকেন্ড। দেখেন
দেখেন প্রথম 6টা যদি যায়, আচ্ছা এই যে দেখেন সেমিকোলন হচ্ছে এক বলার দ্বিগুণ সময়। দেখেন এই যে 3টা মুখস্থ করলেন, যে কমা, উদ্ধরণ চিহ্ন, সেমিকোলন, যে এখানে কমার উদ্ধরণ চিহ্নতে এক বলতে যে পরিমাণ সময় আর সেমিকোলনে এক বলার দ্বিগুণ সময়, 3টা চলে গেল। আর এই 3টাতে আমার কি দরকার নেই, থামার প্রয়োজন নেই, 6টা চলে গেল। আর বাদ বাকি যে 6টা থাকলো এই সব করাতে দেখেন 1 সেকেন্ড করে থামতে হয়। দেখেন এভাবে মনে রাখলে সহজে একটু বুঝতে পারবেন, বুঝতে পেরেছেন। আর আপনাদের ওই যে শিটে যে জ্যোতি বা বিরাম চিহ্ন কোন জায়গাগুলোতে ব্যবহার হয়, কখন ব্যবহার হয়, একটু প্র্যাকটিসগুলো দেখে নেবেন। ওই যে পয়েন্ট করে দেওয়া আছে, কমা, সেমিকোলন, ড্যাশ, কোলন, ড্যাশ, ঠিক আছে। আচ্ছা 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 সাহিত্যের অংশ আপনারা জানেন এগুলো আমাদের শর্ট সিলেবাসে নেই। রোকেয়া সাখাওয়াত হোসেন, পদ্মা, সুচেতনা, ছবি, তারপরও এগুলো আমাদের খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। আর এগুলোর অবশ্যই আমি যেটা বলে রাখতেছি যে পাঠ পরিস্থিতি, পাঠ পরিস্থিতি, শব্দার্থ খুবই গুরুত্বপূর্ণ। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গিয়েছে তারা বলেছে যে স্যার সেমিকোলনটা আরেকবার বলেন, যে এক বলার দ্বিগুণ সময় হচ্ছে সেমিকোলন, বিশিষ্ট প্রয়োগ, হ্যাঁ বিশিষ্ট প্রয়োগ এসব অবশ্যই পড়তে হবে। আমাকে একটু কথা বলতে দেন যে এগুলো অবশ্যই শর্ট সিলেবাসের বাইরে হলেও ভালোভাবে পড়তে হবে, বিশেষ করে পাঠ পরিচিতি আর শব্দার্থ। বিগত 2 বছর দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে যে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হবে না, মানে লং সিলেবাস থেকে, তারপর শর্ট সিলেবাসের বাইরে গিয়ে প্রশ্ন করেছিল। বিভীষণের প্রতি মেঘনাথ থেকে এটা করেছিল, যে একটা শব্দার্থ থেকে। এবং এর মানে আপনাদের বিগত বছরে এগুলো লিখিতর জন্য কম গুরুত্বপূর্ণ, কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এবং দেখা গিয়েছে নেকলেস থেকে তারা শব্দার্থ থেকে একটা প্রশ্ন করেছিল, মানে এমসিকিউ, তার মানে তারা বললেও করে। আচ্ছা আমি ধীরে ধীরে একটু সামারাইজ করতেছি। গৃহ লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। আর তিনি যে সময়ের এই গল্পটা লিখেছেন তখন ছিলেন মহিলারা গৃহবন্দী থাকতো, তারা বাসার বাইরে বের হতে পারতো না, গৃহবন্দী অবস্থা থাকতো, ছেলেদের মতো হচ্ছে কি শিক্ষার বা চলাফেরার সুযোগ পাইতো না। অর্থাৎ এখানে নারীর একটা হচ্ছে পরাধীন অবস্থাটাকে ইঙ্গিত করেছে, বা নারীরা সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল, সেটা হচ্ছে গৃহের মূল অবস্থা, সারমর্ম। কিন্তু বর্তমান সময়ের সাথে গৃহের কোনো সম্পর্ক নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে বি ইউনিটে দেখা যায় মেয়েরাই সব থেকে বেশি আর কি যে করে আপনার হচ্ছে গৃহ আর সুচেতনা ছিল, মনে করেন যে বেশি আর কি হচ্ছে পড়াশোনা মানে চান্স পায়। স্যার একটু পাঠ্য বই ধরে পড়াবেন, পাঠ্য বই বিশাল, আমি সারমর্মটা বললাম, এখানে সহজ আছে। আর এরপর হচ্ছে ফররুক আহমেদ লিখছেন পদ্মা, অর্থাৎ তিনি পদ্মা নদীর জীবন ব্যবস্থা নিয়ে লিখছেন, অর্থাৎ পদ্মা নদীর তীরবর্তীর কারণে যাদের জীবন ব্যবস্থা কি বিপন্ন হয়, ধ্বংস হয়ে যায়। আবার দেখা যায় যে পদ্মা নদী আবার তাদেরকে অনেক কিছু দিচ্ছে। সুচেতনাটা একটা বলি, সুচেতনা লিখেছেন জীবনানন্দ দাস, এনার নামে একটা সুচেতনা হচ্ছে লিখেছেন জীবনানন্দ। স্যার সুচেতনা একটু ভালো করে পড়া, সুচেতনাটা দেখেন প্লিজ, বলাই দিচ্ছি সুমাইয়া খানম, যে সুচেতনাটা হচ্ছে এরকম খুবই একটা ভালো চেতনা, যে চেতনা দ্বারা লেখক পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চান, কিন্তু সেই চেতনাটা খুবই দূরবর্তী স্থানে আছে আর কি এরকম। স্যার নাটক আর উপর সম্পূর্ণ অবশ্যই সম্পূর্ণ পড়বেন, নাটক উপন্যাসের যে উক্তিগুলো আছে সেগুলো অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন। আর ছবিতে মানে সুচেতনার ভালো চিন্তা ভাবনাকে বোঝাচ্ছে, যেটা তারা পৃথিবীতে শান্তি সাম্য প্রতিষ্ঠা করা হবে। আর ছবি, এটা হচ্ছে আবু হেনা মোস্তফা কামাল, তিনি বুঝাতে চেয়েছেন যে ছবি বলতে বুঝাচ্ছেন বাংলাদেশকে। আর এই বাংলাদেশের ছবিটা অঙ্কিত হচ্ছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, অর্থাৎ শহীদরা রক্ত দিয়ে এই ছবিটাকে কি করেছে, অঙ্কন করেছেন। স্যার এগুলো একবার পড়া, একটা লেকচার শিটে পড়া সমান। আচ্ছা অন্যদ্বীপে শিটে রয়েছে, আচ্ছা ক্লাস কি শেষ শাইনমে, আচ্ছা একটু ধৈর্য ধরতে হবে। এখন আপনাদের আমি বলি সুমাইয়া খানম, আচ্ছা এখন আমার কথা শোনেন, এগুলো শর্ট সিলেবাসের বাইরে থাকুক, রিটেন আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু এমসিকিউ আসতেই পারে। এই যেগুলো বললাম এগুলো হচ্ছে খুবই ছোট ছোট, এগুলো পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। আপনারা পাঠ পরিস্থিতি আর শব্দার্থ খুব ভালোভাবে পড়বেন, তারপরে মূল গদ্য এবং গদ্যটা একবার রিডিং পড়বেন, তারপরে আমাদের শিটে গুরুত্বপূর্ণ তথ্যটা দেখবেন এবং এমসিকিউটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। শব্দ বিশিষ্ট প্রয়োগগুলো একবার জানেন, আচ্ছা পরিচয় এবার। স্যার এবার তো বেগম রোকেয়ার একটা গ্রন্থ বিশ্ব ঐতিহ্য স্থান পেয়েছে, কবি পরিস্থিতি গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু দেখবেন আর কি।
আচ্ছা, এখন আপনাদের কোনো প্রশ্ন আছে তাহলে করেন প্লিজ। বিবিধ আসছিল স্যার, আমাদের লেকচার 10 এখনো হয়নি। দেশ আচ্ছা, সাকিব হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, সবগুলো আচ্ছা, আপনাদের লেকচার 10 হয়নি, ওটা হবে ইনশাআল্লাহ। ভাইরা সেটা ব্যবস্থা করবে, সলভ ক্লাসের ব্যবস্থা করবে। আপনার নামই জানি না। আচ্ছা, আমার নাম একদম, আমি শুরুতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর অনলাইন ক্লাসের তোমাদের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই। তোমরা যেখান থেকে ক্লাসটি দেখছো, তোমাদের জন্য রইল কল্যাণ কামনা, দোয়া ও ভালোবাসা। আজ আমাদের অনলাইন ক্লাসের নিয়মিত আয়োজনে বাংলা লেকচার 11 আমি সোহেল রানা হারুন আমার নাম আর কি। রিটেনের জন্য কিভাবে ভালো করা? আচ্ছা, রিটেনের জন্য আপনাদের শর্ট সিলেবাসের গদ্য পদ্য খুব ভালোভাবে পড়বেন, লাইন বাই লাইন ভালোভাবে পড়বেন, আর ব্যাকরণিক বিষয়গুলো ভালোভাবে পড়বেন, যেমন হচ্ছে পদ প্রকরণ বা এগুলো, মানে ব্যাকরণগুলো, মানে কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবেন। অন্যান্য স্যার কমেন্ট স্কিপ করছে, বাট আপনি তো করেনি। বাংলা সিলেবাস কি সকল বিশ্ববিদ্যালয়? স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বিশ্ববিদ্যালয়। মুখস্থ অংশ কি শীট পড়লে হবে? হ্যাঁ, মুখস্থ অংশগুলো শীটের জন্যই যথেষ্ট। আপনারা শীটের গুলোই মনোযুক্ত পড়বেন, তাহলেই হবে। স্যার আপনার বাড়ি কই? আমার শুধু হ্যাঁ, আমি আমার কথা শোনেন। যদি আপনারা ফোকাস থেকে যে শীটটা প্রদান করা হয়েছে, ওই শীটটায় যদি খুবই ভালোভাবে পড়েন তাহলে এনাফ। তারপরে বলবো, শীটের পাশাপাশি যদি হেল্প লাগে, হেল্প বই, যদি গদ্য পদ্য প্রত্যেকটা লাইন ব্যাখ্যার জন্য হেল্পের যদি কোনো বই লাগে, সেটা হচ্ছে স্বপ্নশ্রী। বুঝতে পেরেছেন? স্যার এই লেকচার থেকে ডিউতে কয়টা কোশ্চেন থাকতে পারে? এটা বলা যাচ্ছে না বাবা যে ডিউতে কয়টা থাকতে পারে, কারণ আপনি নিজেও জানেন যে আমাদের টপিক অনেকগুলো। যে শর্ট সিলেবাসে যদি গদ্য 7টা, পদ্য 7টা, নাটক উপন্যাস, ওখানে 16টা টপিক হয়ে গেল। আমাদের ব্যাকরণের আছে, মুখস্থের অংশ আছে। এই হিসাব করে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা টপিক থেকে একটা প্রশ্ন করলেও এমসিকিউ অনেকগুলো হয়ে যাচ্ছে। সুতরাং বলা যাচ্ছে না বিষয় সবগুলো প্রায় পড়তে হবে। হ্যাঁ, একটু দেখবেন আর কি। স্যার বাংলা লেকচার শিট কি আর দেবে নাকি 11টায়? লেকচার শিট 11টায়, 10 নম্বরটার ক্লাস হবে ইনশাল্লাহ। স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো, স্যার যদি লেকচার শিট সব A to Z ক্লিয়ার, হ্যাঁ তাহলে ইনশাল্লাহ হবে। শাইন মিয়া A to Z যদি আপনারা ক্লিয়ার করেন তাহলেই হবে, আমি বলেছি। আর হেল্পিং হ্যান্ড হিসেবে আপনাদের সবটা শিখবে। স্যার আপনি কোন ইউনিভার্সিটিতে যান? আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে আছি। হ্যাঁ, গদ্য পদ্যের জন্য স্বপ্নশ্রী ভালোভাবে পড়লে হবে। ভাব সম্প্রসারণ আসবে, শব্দ বিশিষ্ট এগুলো পড়ার নিয়ম, শব্দে বিশিষ্ট প্রয়োগগুলো শুধু কোনটা কোন অর্থে, ওগুলো একটু দেবেন। স্যার বাংলা রিটেনের জন্য কারক বিভক্তি আসবে কিনা এটা বলা যাচ্ছে না স্যার। আপনার ক্লাস আছে ওটা, আমি অভিযাত্রী পড়তেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। একটু মোটিভেশন দিয়ে তো লাভ নেই। মোটিভেশন শুনে যে আপেক্ষিকভাবে আমি একটা কথা বললাম, এটা আপনাকে ভালো লাগতেছে, এটা ভালো লাগায় আপনার মোটিভেশন না। আপনার যে জিনিসটা নিয়ে টেনশন হচ্ছে, আপনি ওই কাজটাই বারবার করেন, দেখবেন যে আপনার টেনশন কমে যাবে। আপনি কারক, সমাস, সন্ধি এগুলো পারেন না, ওই জিনিসটাই বারবার পড়েন। যখন পারবেন তখন নিজে নিজেই মোটিভেটেড হবেন। মোটিভেটেড হওয়ার হচ্ছে একটা বিষয়, যেটা নিয়ে টেনশন হচ্ছে ওই কাজটাই বারবার করা। এর বাইরে কোনো আসলে মোটিভেশন নাই ভাই। আমি মোটিভেশন দিলাম, এ হলো সে হলো, আপনার মনে করেন যে কর্ম করতে পারছোটা বলেন। যখন কোনো বস্তু কর্তার স্থান দখল করে তখন সেটাকে কর্ম করতে পারছো বলে। অর্থাৎ এমনভাবে প্রকাশ করা হচ্ছে, মানে ওই কর্তা। আজান হচ্ছে এমনভাবে বলেছে, আজান মানে নিজে নিজে হচ্ছে। সাইকেলটা দ্রুত চলে এমনভাবে বলেছে, সাইকেল নিজেই দ্রুত চলে। এটা হচ্ছে কর্ম করতে হচ্ছে। স্যার শেষ করতে পারি না সপ্তাহে। পারেন না ইনশাল্লাহ, এখন তো মোটামুটি ক্লাস শেষ। এখন যেগুলো জায়গায় ল্যাকিংস আছে ওগুলো খুবই ভালোভাবে পড়বেন, ঠিক আছে? তাহলে হবে। স্যার মুখস্থ পাঠ কিভাবে মনে রাখবো? বারবার পড়বেন। সারমর্ম ভাষণ এইচএসসি ব্যাকরণ থেকে পড়লে হবে। সারমর্ম সারাংশ যে কোনো একটা আমাদের শিটে যেগুলো থাকবে সেগুলো পড়লে হবে, এবং যে কোনো একটা বই থেকে ভালো মতো পড়লেই হবে। পুষ্পিতা রেজ, আচ্ছা আপনারা কি কেউ হ্যান্ড রেজ করেছেন? হ্যাঁ অবশ্যই লিভ নিতে পারেন, যে প্রশ্ন না থাকলে অবশ্যই লিভ নিতে পারেন প্লিজ। এই সময়ের ভিতরে কি ঢাবিতে চান্স সম্ভব? অবশ্যই, আপনার হাতে অনেক সময় আছে। এই সময়ের ভিতরে মনোযুক্ত পড়লেই অনেক সম্ভব। ধন্যবাদ। আচ্ছা স্যার, সারাংশ সারমর্ম ভাবসাম্য অনুবাদের জন্য কিভাবে কি করব? আমি বলবো যে আপনার কাছে যে বইটা আছে ইনস্ট্যান্ট অবস্থায়, ওই বইটায় যে সারাংশ সারমর্মগুলো আছে ওগুলো, মানে সারাংশ সারমর্ম উদ্দীপকটা দেখে ভালো মতো উত্তরগুলো দু একবার রিডিং করে ধারণা নেন। বুঝতে পেরেছেন? তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, কেউ কি মানে মানে হাত রেজ করেছিল? একটু আনমিউট করে দেন তো প্লিজ। হ্যাঁ ক্লাস শেষ, আনমিউট করে দেন প্লিজ। আচ্ছা, এখানে
অল 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 করে দেন দেখি, কে যেন একটা করছিল, রেস করছিল, কয়েকজন রেস করছিল। আর বিশিষ্ট পেটে কিভাবে পড়বে একটু দেখা দিলে ভালো। আচ্ছা আমি দেখা দিচ্ছি, একটু দেখা দিচ্ছি। এইটা না বিশিষ্ট প্রয়োগটা এভাবে পড়তে হবে। এই যে দেখেন, ইন্নালিল্লাহ প্লিজ, যে মাথা বুদ্ধি, ছেলেটার অঙ্কে মাথা নেই, অর্থাৎ ছেলেটার এখানে কি নেই বাবা, বুদ্ধি নেই। লেখাপড়া করে কি কি হবে মাথা, এখানে কি লাভ অর্থে এসেছে, কোন অর্থে, লাভ অর্থে। চৌধুরী সাহেব সমাজের মাথা, অর্থাৎ এখানে শ্রেষ্ঠ ব্যক্তি অর্থে এসেছে। কুটুমের ঘরে তোমার হ্যাংলামো দেখে আমার মাথা কাটা গেল, এখানে কি অন্তত লজ্জা পাওয়া অর্থে। বিপদ আপদে যে মাথা দেয় সেই প্রকৃত বন্ধু, সাহায্য করা অর্থে। অর্থাৎ একই শব্দ বাক্যে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা একটু দেখতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, সমার্থক শব্দ বাগধারা পারিভাষিক এগুলো শীটে, আমি বারবার বলতেছি মুখস্থের বিষয়গুলো শীট থেকে পড়লেই হবে। মুখস্থের সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বাগধারা এক কথায় প্রকাশ, সেগুলো শীট থেকে পড়লে হবে। স্যার যা পরে কয়দিন পর সব ভুলে যায়। আচ্ছা এখন শেষ হয়েছে, এখন ধীরে ধীরে রিভিশন দেন, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। আর কি আচ্ছা, আব্দুল মালিক হ্যান্ড রেজ করেছে। এই কুতুব ভাই চলে যায় কেন? আব্দুল মালিক একটু, আব্দুল মালিক একটু, এই কুতুব ভাই আচ্ছা পাকা। দেখেন ভাই আব্দুল মালিককে আনমিউট করে দেন একটু। আচ্ছা পাকা, আচ্ছা গাধায় খায় পাকা কলা, শুকরে খায় পান, এখানে পাকা ওর কোন অর্থে এসেছে, পক্কা অর্থে। আচ্ছা পাকা ইটের বাড়ি খুবই ভালো, মানে পুরানো ইট আর কি। রহমান সাহেব পাকা ডাক্তার, এখানে কোন অর্থে, অভিজ্ঞ অর্থে। পাকা সোনার অলংকার টিকে বেশি, খাঁটি অর্থে। ওয়ালাইকুম আসসালাম, জি মালিক বলেন। আমার প্রবলেম হয়ে যায়, আমি প্রত্যেকটা লেকচারের মধ্যে সেলফ ইভালুয়েশন যেগুলো আছে আমার এগুলো বাকি থেকে গেছে, এখন আমি লেকচার মানে টেক্সট বুকগুলো আমি একটাও ধরতে পারি না এখন। আচ্ছা মানে সেলফ ইভালুয়েশনটা আপনি কমপ্লিট করতে পারেন না? জি স্যার। আচ্ছা অন্যগুলো তো কমপ্লিট হয়, যে বিগত বছর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বা টপিক যেগুলো তো কমপ্লিট হয়। আচ্ছা তাহলে সেলফ ইভালুয়েশনগুলো হয় না। এখন আমি বলবো আপনাকে যে যেহেতু আমাদের লেকচার প্রায় শেষ, তারপর আমাদের হাতে ইনশাআল্লাহ সময় আছে, আপনি এখন একটু সময় বেশি দেন, সময় বেশি দিয়ে যে টপিকগুলো আপনার হচ্ছে সমস্যা হয়েছে ওগুলো বারবার পরে পরে একটু সেলফ ইভালুয়েশনে যেগুলো আছে ওগুলো একটু দাগানোর চেষ্টা করেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, আর আপনি যখন সেলফ ইভালুয়েশন করতে যাবেন ওগুলো দ্রুত হবে, কারণ এগুলো হচ্ছে আপনার পড়ানোর ভিতর থেকেই দেওয়া হয়েছে, মানে নতুন কোনো প্রশ্ন নাই এখানে, বুঝতে পেরেছেন? আচ্ছা ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, আনমিউট করেন। যেমন দেখেন যে পাকা ব্যবসায়ীরা হিসেবে ভুল মায়ের, পাকাটা কোন অর্থে এসেছে, নিপুণ অর্থে। এভাবে দেখবেন, দেখছেন কলিম শেখ বড় লোক, বড়টা কোন অর্থে এসেছে, ধনী অর্থে। এটা একটু দেখতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের থেকে আমি বিদায় নেব, ভুল ত্রুটি মাফ করবেন। আর কারো কোনো প্রশ্ন তাহলে করতে পারেন প্লিজ। প্রশ্ন, আমরা ক্লাস এখন শেষ করব আর কি। সারাংশ যে কোনো একটা বই থেকে পরীক্ষার আগে কি সব ভালোভাবে রিভিশন। আচ্ছা পরীক্ষার আগে যদি ভালোভাবে আপনারা রিভিশন দিতে চান তাহলে আমি বলবো প্যানেশিয়ার সাপ্লিমেন্ট আছে, এটা আপনাদের রিভিশনের জন্য বেস্ট হবে, আপনারা এটা কালেক্ট করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? রিভিশনে যদি প্যানেশিয়ার যে সাপ্লিমেন্টটা বের করেছে আপনারা এটা নিতে পারেন, ছোট রিভিশন দেওয়ার জন্য খুবই উপকার হবে, এটা আপনারা নিতে পারেন। জি কিনেছে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো, ওই সাপ্লিমেন্টটা পড়বেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ দেখাবে শীট, এখন তো অনেক সমার্থক সব শীটে অনেক সমার্থক সদস্য বারবার পড়বেন, তারপর স্টার চিহ্ন দেওয়াগুলো একটু বেশি বেশি পড়বেন। স্টার চিহ্ন সবই পড়বেন, তো স্টার চিহ্নগুলো দেওয়া একটু জোর দিয়ে পড়বেন আর কি। সবই পড়বেন কিন্তু স্টার চিহ্ন দেখবেন যে শীটের একটা শব্দের অনেক কটা সমার্থক শব্দ দেওয়া থাকলে ওখানে শুধুমাত্র স্টার চিহ্নগুলো পড়বেন ভালো মতো, আর বাদ বাকিগুলো পড়বেন আর কি। আচ্ছা তাহলে আমাদের ক্লাস এখানে শেষ, আপনারা ভুল ত্রুটি মাফ করবেন। আল্লাহ হাফেজ, ক্লাসটা শেষ। ক্লাসটা শেষ করে দেন কুতুব ভাই।